অভি আছো ক্লাসে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আছি। হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি ক্লাস শুরু করি। তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার, মোটামুটি তোমাদের অনেক কিছু জানা আছে, তো সেগুলোই পুনরায় একটু স্মরণ করিয়ে দেওয়া, আর কিছুই না। তার মধ্যে প্রথম হচ্ছে সিলেবাস। তো সিলেবাসটা তোমাদের মোটামুটি প্রত্যেকেরই জানা, এবং আমরা আজকে কোনো নির্দিষ্ট টপিক ওয়াইজ পড়াশোনা করব না। আমরা দেখব প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন ছিল 2016 সালে, তাতে যে কোয়েশ্চেনগুলো এসছে, সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করে দেখব কি ধরনের পড়াশোনাটা করা আমার দরকার। ঠিক আছে? এবার এই কনসেপশন থেকে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। তো প্রথমেই বলি, দেখো স্ক্রিনে তোমাদের আসছে, এটা এটা তোমাদের কাছে মোটামুটি প্রত্যেকেরই আছে। পাস গ্রাজুয়েটের যে সিলেবাস আছে সেটা, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য আছে, তারপরে তোমার হরপ্পা সভ্যতার পতন আছে, ভেদিক সিভিলাইজেশন আছে, ষোড়শ মহাজন পদ আছে, বুদ্ধিজম, জৈনিজম, রাইজ অ্যান্ড ফল অফ মৌর্য এম্পায়ার, মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং পতন, অশোকাস ধাম্মা, ইম্পেরিয়াল গুপ্ত, গুপ্ত সাম্রাজ্য, পাল অ্যান্ড সেন। তাহলে এখানে একটা কথা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, এখানে অনেক কিছু আছে যেগুলো সিলেবাসে দেওয়া নেই, এবং ধরেই নেওয়া হয় সিলেবাসে দেওয়া না থাকলেও কিন্তু এগুলো আমাদের পড়তে হবে। যেমন তার অতীত অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে। যখন তোমাদের 2 নম্বর কোয়েশ্চেন হতো, আজ থেকে ধরো অনেক বছর আগে, যখন ধরো সেই সময়টা ছিল 2008-10 সাল, তখন আমরা যখন পড়াতাম, তখন 2 নম্বরের কোয়েশ্চেন হতো, তখন কিন্তু পরীক্ষা ছিল গান্ধার শিল্প। তাহলে গান্ধার শিল্পের উন্নতি হয়েছে সব থেকে বেশি পরিমাণে কখন? হয়ে যায় কুষাণ যুগে। তাহলে কুষাণ যুগে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসে আছে? নেই। আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করেছে, কেউ কিছু বলবে? হ্যান্ড রেজ করেছে একজন, না ভুলবশত হয়ে গেছে বুঝতে পারছি না। কেউ যদি বলার থাকে তোমরা বলো, আমি কথা বলতে বলতেও তোমরা আনমিউট করে তোমরা কথা বলতে পারো, অসুবিধা কিছু নেই, এবং কথা বলবে, ক্লাসের মধ্যে অবশ্যই কথা বলবে। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যেটা, এই যে তাহলে কুষাণ যুগ এখানে নেই মানে পড়বো না এরকম ব্যাপার নয়, কিন্তু পড়তে হবে। এবার তোমাদের কাছে প্রশ্ন একটা চলে আসছে, স্যার এত তো স্বল্প সময়, তার মধ্যে পড়াশোনা করবো কি করে? পড়াশোনা করতে হবে, সকলের অবস্থা একই কি? আর 1 বছর আগে থেকে পড়াশোনা শুরু করেছে? খুব কম ছেলে মেয়েই শুরু করেছে। তো তোমাদের মতোই অবস্থা। এবং প্রতি সপ্তাহে যদি আমরা 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা করে ক্লাস দিতে পারি, তার সঙ্গে মেটেরিয়াল প্রোভাইড করতে পারি এবং পরীক্ষা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা তৈরি হয়ে যাব। এবং একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে প্রেসার দিলে ছেলেমেয়েরা ঠিক নিয়ে নেবে, এবং ছেলেমেয়েদের নেয়ার ইচ্ছাও আছে, কারণ দীর্ঘদিন পরে পরীক্ষা হচ্ছে, সেই অবস্থায় দাঁড়িয়ে প্রেসার না নিলে তো আর চলবে না, নিতে হবে, কিছু করার নেই। এখানে নিতে পারবো কি পারবো না, হেন তেন এসব প্রশ্ন করে লাভ নেই, নিতে হবে, পড়তে হবে, চান্স পেতে হবে। ঠিক আছে? এছাড়াও দেখো, প্রাচীন যুগে বলছি আমি, দেখো যদি আমি মৌর্যতে যাই ষোড়শ মহাজন পদের পর থেকে, তাহলে ষোড়শ মহাজন পদের মধ্যে মগধের উত্থান ঘটছে। তারপর কি চলে আসছে? আমাদের হর্ষাঙ্ক বংশ, তারপরে শিশুনাগ বংশ, তারপরে নন্দ বংশ, এগুলো উল্লেখ নেই। তাহলে পড়বো না? হ্যাঁ পড়বো। ইম্পিরিয়াল গুপ্তদের পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে বেশ কতগুলো ছোট ছোট রাজ্য উত্তর ভারতে উঠে আসছে, এবং থানেশ্বর, তারপরে তোমার পুষ্যবতী বংশ, তারপরে তোমার বাংলাতে শশাঙ্কের উত্থান ঘটছে, এইসব ঘটনাগুলো ঘটছে। তাহলে এই যে ব্যাপারগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের পড়াশোনার মধ্যে থাকবে। হিস্ট্রি অফ বেঙ্গল যদি আমরা পড়তে যাই, শুধু পার্সেন পড়লে হয় না। পালের আগে কিন্তু একটা পর্ব আছে, সেটা হচ্ছে বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম শাসক হচ্ছে তোমার শশাঙ্ক। তাই সেই সময় থেকে পড়াশোনা শুরু করতে হবে। শশাঙ্কের পতনের পর গৌরতন্ত্র বা মাৎসন্যায় তোমরা জানো। তারপর হচ্ছে পালেদের উত্থান। গোপাল হচ্ছে প্রথম নির্বাচিত রাজা। প্রকৃতিপুঞ্জ বা প্রকৃতি অর্থে জনগণ, দণ্ড, কোষ, অনেকগুলো ভাগ আছে, এদের সাহায্যে তিনি কি করছেন? সিংহাসন দখল করছেন। সেনাদের সম্পর্কে জানাচ্ছে। সেনদের পরে কি আসছে? বাংলায় মুসলিম শাসন শুরু হচ্ছে, এবং সেই শাসনটা কনসলিডেট হচ্ছে বা খুব ভালো মাত্রায় আসছে 1342 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহী বংশের মাধ্যমে। তারপর ইলিয়াস শাহী বংশ আসবে, রাজা গণেশ আসবে, মামুদ শাহী বংশ আসবে, তারপরে তোমার হাফসি কুশাসন আসবে, অন্ধকার, তারপরে তোমার হুসেন শাহী বংশ আসবে। সেখানে গিয়ে বাংলার ইতিহাস বলতে গেলে আদি মধ্যযুগের ইতিহাসটা শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই একটা জিনিস দিয়ে বোঝালাম তোমাদের কত কি আমাদের উল্লেখ করা না থাকলেও পড়তে হবে। এই যে মধ্যযুগের ইতিহাসে স্লেভ ডাইনাস্টি বা দাস বংশ, যেগুলো সুলতানি যুগের মধ্যে আছে, স্লেভ খালজি, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ পড়তে হবে, বিজয়নগর বাহামানি পড়তে হবে। মিটে গেল। এছাড়া কি আছে? এছাড়া মুঘল যুগ আছে, হেন তেন আছে, মারাঠা আছে,
এই যা আছে সেগুলো তোমাদের মোরালেস প্রত্যেকেরই জানা। এমন কিছু দেওয়া নেই যে যেগুলো তোমার সম্পূর্ণ নতুন, সেরকম কিছু দেওয়া নেই। কেউ কিছু বলবে? শ্রীসেন বলে কেউ একজন আনমিউট করেছো। শ্রীসেন দেখো তো, তোমার আনমিউট হয়ে গেছে। না না কথাটা স্যার, যদি কিছু বলার নেই। আচ্ছা, তাহলে তুমি মিউট করে দাও, তোমার খসখস করে আওয়াজ আসছে তো, অনেক কোনো অসুবিধা হচ্ছে। আচ্ছা, আধুনিক ভারত দেখো, আধুনিক ভারত শুরু হচ্ছে কোথা থেকে? আধুনিক ভারত শুরু হচ্ছে তোমার বলতে গেলে একদম বলতে গেলে এই ব্যাটল অফ প্লাসি থেকে শুরু হচ্ছে, পলাশি যুদ্ধ থেকে শুরু হচ্ছে। এর মধ্যে সব থেকে বড় পার্ট হচ্ছে মডার্ন আধুনিক ভারত। এবং এটাও মনে রাখবে, আমি যদি মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস তোমাদের নাও পড়াই তাও চলে যাবে, কিন্তু আধুনিক তোমাদের পড়াতেই হবে। কারণ হচ্ছে আধুনিকের জায়গাগুলো অনেক জটিল এবং সব থেকে বেশি কোয়েশ্চেন আছে আধুনিক থেকে। বড় সিলেবাসও বলতে পারো, এবং অনেক পড়ার এখানে আছে। এবার মেটেরিয়াল প্রোভাইড করাটা কম্পালসারি হয়ে যাবে, কারণ এখানে যে অবস্থা দাঁড়াচ্ছে তাতে কিন্তু তোমাদের শুধু ক্লাসে লিখেই কিন্তু হবে না, ঠিক আছে? এবং এর মধ্যে অনেক কিছুই ব্যাপার থাকবে, সেগুলো আমি পরে বলবো তোমাদের। এবার কি আছে, ইউরোপের ইতিহাস হেন সব রয়েছে, এগুলো তোমাদের পড়বে। এবং এটা মনে রাখবে যে ইউরোপের ইতিহাস কিন্তু 9-10 গিয়ে শেষ হয়ে যাচ্ছে তোমার 1919 সালে পিস সেটেলমেন্টে শেষ হচ্ছে। পিস সেটেলমেন্ট প্যারিসের শান্তি চুক্তিতে, প্রথম বিশ্বযুদ্ধের পর যেটা হয়েছে। প্যারিসের শান্তি চুক্তিতে 5টা সন্ধি হয়েছিল: ভার্সাই, সেন্ট জার্মেন, নিউলি, ট্রিয়ানান এবং সেভার্স। তার মধ্যে এগুলো সেইভাবে উল্লেখ না থাকলেও আমাদের পড়তে হবে। কিন্তু যখনই অনার্সের লেভেলে চলে যাচ্ছে বা 11-12 সিলেবাসে চলে যাচ্ছে, সেটা চলে যাচ্ছে কোথায়? অরিজিন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলে যাচ্ছে, উত্থানে। তা আমরা যদি এখানে যাই যে অরিজিন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তাহলে কি দেখতে পাবো? দেখো, পোস্ট গ্রাজুয়েশনে দেখো, আমরা এটা ওপেন করতে পারি। প্রাচীনে পার্থক্য নেই, কোয়েশ্চেনের ক্যাটাগরির ক্ষেত্রে পার্থক্য আসবে, ঠিক আছে? এবার দেখো, আধুনিক ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে দেখা যায় চোল, তোমার পাইক, পলিগার, চুয়ার, এই যে বিদ্রোহগুলো আছে, এগুলো তোমার এখানে আছে, এগুলো পাস কোর্সে নেই। প্র্যাকটিক্যালি এইভাবে বিদ্রোহ নাম দেওয়াটা কিন্তু বলতে গেলে খুব খারাপ কাজই বলা যেতে পারে। কারণ আমরা যখনই পড়বো এগুলো ট্রাইবাল মুভমেন্ট বা উপজাতীয় বিদ্রোহ, নন ট্রাইবাল মুভমেন্ট বা উপজাতীয় বিদ্রোহ, আর সামাজিক ও ধর্মীয় আন্দোলন, এগুলো সব একসঙ্গে আমাদের পড়তে হবে। কিন্তু এখানে এমন ভাবে দিয়েছে, যেমন ট্রাইবালের মধ্যে শুধু সাঁওতাল বিদ্রোহ দিয়ে দিয়েছে, আর কিছু দেয়নি। তাই মুন্ডা পড়বো না, কোল পড়বো না, চুয়ার পড়বো না। যখনই এমসিকিউ হবে তার ক্ষেত্রটা কিন্তু অনেক বড় হয়ে যায়। এবার এটা মনে রাখবে, 2 নম্বরের কোয়েশ্চেন যদি থাকতো তোমাদের এত চিন্তা করতে হতো না। যখনই তোমার এমসিকিউ এসে গেছে, পড়াশোনার পরিধি বাড়াতে হবে এবং ক্লাস টেস্ট বাড়াতে হবে, না হলে কিন্তু হবে না। এবং আমার তার সঙ্গে প্র্যাকটিস সেটও প্রোভাইড করবো, ঠিক আছে? আচ্ছা, এছাড়া দেখো সেকেন্ড ওয়ার্ল্ড, এই যে ওই মডার্নে কিছু আছে, তার সঙ্গে তোমার ইউরোপের ইতিহাসে বেশ কিছু পরিবর্তন আছে। যেমন সোশ্যালিজম, লিবারালিজম, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, বা তোমার ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ, লিবারালিজম উদারনৈতিকবাদ, বা সোশ্যালিজম সমাজতন্ত্রবাদ, এগুলো তোমার রয়েছে। তার সঙ্গে দেখো একটা ব্যাপার রয়েছে, রাশিয়ার যে বিপ্লব, সেটা কিন্তু অনার্স আছে, পাশে নেই। এই যে রাশিয়ার বিপ্লবটা, তার সঙ্গে কি হয়েছে, ওয়েমার রিপাবলিক, জার্মানিতে যেটা হয়েছিল, নাৎসিজম, ফ্যাসিজম, এগুলো সব রয়েছে। অরিজিনাল সেকেন্ড ওয়ার্ল্ড রয়েছে। তাহলে এই বিষয়গুলো কিছু ক্ষেত্রে তোমাদের অনার্সে রয়েছে, এবং আমি আশা করছি তোমরা দুটো পরীক্ষায় সম্ভবত দিতে পারবে, 9-10 আর 11-12 দুটোই দিতে পারবে, সেরকম একটা প্রোটোকল আসছে। তো সেক্ষেত্রে কেউই কোনটা ছাড়বে না। এবং যদি দুটোর মধ্যে একটা দেওয়া যায়, ম্যাক্সিমাম ছেলেমেয়েই কিন্তু 9-10টাকেই টার্গেট করবে, কারণ 9-10 সিট সংখ্যা কিন্তু অনেক বেশি। তো যাই হোক না কেন, সেটা আমরা ফেস করব। আগে অ্যাডটা হোক, তার আগে কেস কাবাডি অনেক হয়েছে, এখন আমরা জানতে পারছি। তো কেস কাবাডি যাই হোক না কেন, সেগুলো মেটে গিয়ে পরীক্ষাটা হবে, তোমার অ্যাডও হবে, পরীক্ষা হবে, সবকিছুই হবে। ঘাবড়ানোর কিছু নেই, পড়াশোনা টেনে শুরু করে দাও, কিছু করার নেই, ঠিক আছে? এবার আমরা এই সিলেবাস নিয়ে জানলাম, সিলেবাস অভির কাছে আমি পাঠিয়ে দেবো, তোমরা নিয়ে নিও। এবং তার সঙ্গে আমরা যেটা আজকে তোমরা যে জন এই ক্লাসে হাজির হয়েছো, সেটা হচ্ছে দেখা যে কি ধরনের প্রশ্নগুলো আসছে। আমি একটা কোয়েশ্চেন ওপেন করি। আচ্ছা, আমি প্রথমেই বলে দিই যে আমি পিপিটি করার সময় পাইনি। এই পিপিটিটা প্র্যাকটিক্যালি আমি, যেহেতু রামকৃষ্ণ মিশন বেলুড়ে আছে, ওখানে ক্লাস নেই, ওরাই তৈরি করেছে। ওদের লোগোটা আছে, নামও আছে, অসুবিধে কিছু নেই। তো সেই কারণে কি হচ্ছে, একই জিনিস তোমাদের এখানে প্রোভাইড করছে, ঠিক আছে?
দেখো তোমরা কি দেখতে পাচ্ছ? এ স্বর্ণ? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, অভির সঙ্গে একই সাথে স্টার্ট করছি আমি। বেলুড় রামকৃষ্ণ মিশনে যেদিন স্টার্ট করব তার আগে অভির ওখানে স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? সুতরাং তোমরা এই লোগোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা বেলুড় রামকৃষ্ণ মিশন। ওদের সবকিছু নামটামও লেখা আছে, দেওয়া উচিত নয়, অভি হয়তো রাগ করবে, কিন্তু রাগের কিছু নেই। আমি পড়াশোনার তো কোনো পার্থক্য রাখবো না, বরঞ্চ অভির কাছে বেশি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, কারণ অভি আমার বহুদিনের পরিচিত। আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র, এটা দেখো 2016 সালে এসছে, 9-10 পরীক্ষায় এসছে। আচ্ছা, লেখাগুলো বোধহয় বড্ড ছোট হয়ে গেছে, তাই না? একটু বড় করা যাবে কি দেখি? হ্যাঁ স্যার দেখতে অসুবিধা হচ্ছে। এইবার দেখো তো, ঠিক এবার আছে। এসছে ঠিকঠাক? হ্যাঁ, ঠিক আছে। দেখো, হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল, মানে কোথায় ছিল? তাহলে তুমি এখানে দেখো অপশন আছে লোথাল, কালীবঙ্গান, বানওয়ালি, রোপার। তাহলে কি আনসার হবে বলো তোমরা? তোমরা উত্তর দাও। লোথাল, লোথাল। এটা আমার চাই। ঠিক আছে, খুব ভালো। এবার একটা কথা বলি, তোমরা তো এমসিকিউ তো ফলো করবেই। একটা এমসিকিউ করা মানে 4টে কোয়েশ্চেন করা। যে 3টে উত্তর হলো না, সেই 3টে দিয়ে আবার 3টে কোয়েশ্চেন হয়ে যাবে। যেমন তোমার এখানে আমি বলি কি, বানওয়ালি বলেছে, দেখো এই কালীবঙ্গান বলেছে। কালীবঙ্গান হচ্ছে এমন একটা জায়গা যেখানে পৃথিবীর প্রাচীনতম কর্ষণ ক্ষেত্র ক্লাউড ল্যান্ড সেটা পাওয়া গেছে। তাছাড়াও কালীবঙ্গানে অনেক বৈশিষ্ট্য আছে, আমরা কালীবঙ্গান সম্পর্কে যখনই পড়বো আমরা তখনই সেগুলো জানতে পারবো। বানওয়ালি হরিয়ানায় অবস্থিত। বানানির ওপর দেখো একটা স্পটের বা একটা সাইট বলে, এগুলোকে সাইট, এসআইটি। সাইট মানে হচ্ছে তোমার কেন্দ্রগুলোকে সাইট বলা হয়। এক একটা সাইটের অনেক বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে কোয়েশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ কোটা, সেটাও একটা ব্যাপার। সব সব পয়েন্টই তো সমান গুরুত্বপূর্ণ হবে না। এবার দেখো, বানওয়ালি হচ্ছে অগ্নিপীঠের জন্য বিখ্যাত। অগ্নিপীঠ মানে কি? ফায়ার পিট। সেটা হচ্ছে চারদিকে পাথর সাজিয়ে মাঝখানে আগুন জ্বালানো হতো এবং সেটা ধোঁয়াটা বেরিয়ে যাওয়ার একটা সুন্দর একটা প্রণালী রাখা হতো, একটা জায়গা রাখা হতো, এটা বলে ফায়ার পিট। এটা কোথায় পাওয়া গেছে? বানওয়ালিতে পাওয়া গেছে। আর রোপার যে আছে, রোপার অপশন কি হয়? আমরা জানি হরপ্পা সভ্যতার প্রথম যে কেন্দ্রটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে হরপ্পা। তাহলে সিন্ধু সভ্যতাকে আমরা হরপ্পা বলছি কেন? আমাদের প্রাচীন রীতি একদম সারা বিশ্বে, সমগ্র বিশ্বে প্রচলিত একটা রীতি আছে, সভ্যতার যে কেন্দ্র প্রথম আবিষ্কৃত হয় তার নামানুসারে সভ্যতার নামকরণ হয়। তাহলে আমরা দেখেছিলাম প্রথম যে শ্রীমন্ত, তোমার ফোনটা মিউট করে দাও। আনমিউট থাকলেই আওয়াজ হবে, তো বিভিন্ন ছেলেমেয়েরা ডিস্টার্ব ফিল করবে। আচ্ছা, যেটা হচ্ছে প্রথম আমরা দেখেছি যে যে জায়গাটা প্রথম আবিষ্কৃত হয় তার নাম অনুসারে সভ্যতার নামকরণ করা হয়। তাহলে আমরা দেখেছি সিন্ধু সভ্যতা বলা হতো প্রথমে, এটা কারণ সিন্ধু নদকে কেন্দ্র করে সভ্যতাটা গড়ে উঠেছিল, এটাই ধারণা ছিল। সভ্যতার সমস্ত ক্ষেত্রে আবিষ্কৃত হয়নি, ধীরে ধীরে আবিষ্কার হয়েছে এবং এখন আবিষ্কার চলছে। তাহলে হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত কিন্তু হরপ্পা। কিন্তু আমরা যদি বলি স্বাধীনতার পরবর্তীকালে প্রথম কোন কেন্দ্র আবিষ্কৃত হয়, সেটা হচ্ছে রোপার। সেটা 1953 সালে আবিষ্কৃত হয়। তাহলে কি আবিষ্কার করেছে? হেন তেন গাদাখানে কোয়েশ্চেন হয়। সুতরাং তোমাকে পড়তে গেলে কিন্তু এইভাবে এমসিকিউ আকারে পড়লে হবে না, তথ্যগুলো পুরো সাজিয়ে নিতে হবে। রূপার সম্পর্কে জানতে হবে, কালীবঙ্গান সম্পর্কে জানতে হবে, বানওয়ালি সম্পর্কে জানতে হবে, পুরো চার্ট আকারে পড়ে নিতে হবে। এবং এত চার্ট লেখানোর এখন সময় নেই, আমি মেটেরিয়াল আকারে দিয়ে দেবো, বাড়িতে পড়বে, তারপর ক্লাস টেস্ট রাখবো, যে পড়বে সে পাবে, না পড়লে পাবে না। এখানে বীরভাগ্য বসুন্ধরা, যে খাটবে সে পাবে, ঠিক আছে? এবার যদি তুমি বলো যে স্যার বসিয়ে বসিয়ে সব লেখাতে হবে, কোয়াইট ইম্পসিবল। আমি লেখাবো, যে তোমার পক্ষে কিন্তু এটা দুরূহ ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? কারণ সমস্ত সাবজেক্টের একই অবস্থা, মেটেরিয়াল না দিলে কিন্তু এই 3 মাসে শেষ করা যাবে না। এবার দেখো 2 নম্বর কোয়েশ্চেন আসছি, যে মহেঞ্জোদারো, তাহলে যেটা আমরা আনসার করলাম সেটা কোনটা করলাম? লোথাল, তাই না? লোথালটা আনসার করে নিলাম। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তাহলে এখানে অপশন আছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জন মার্শাল, আর্নেস্ট ম্যাকে বা ম্যাকে, দয়ারাম সাহান। এখানে একদম সহজ কোয়েশ্চেন, এটা আলোচনা না করলেও হয় আমাদের। কে হয় এটা? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবার মহেঞ্জোদারো অবস্থান কোথায়? সিন্ধু বলছে লারকানা জেলা হচ্ছে মহেঞ্জোদারো, পাঞ্জাবের মনকুমারি জেলা হচ্ছে হরপ্পা। এগুলো আমাদের জানা আছে মোটামুটি, আরেকটু দেখে নিতে হবে, ঝালিয়ে নিতে হবে, ঠিক আছে? একটা কথা বলি কি, তোমরা এখন প্রত্যেকেই পড়াশোনা করো, পড়াশোনা করে না এরকম ছেলে পাওয়া যায় না। হয়তো বিভিন্ন কারণে হয়তো একটু পিছিয়ে পড়েছে। মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম কি হয়, বিয়ে থাওয়া হয়ে গেলে, সন্তান সন্ততি হয়ে গেলে সংসার চালাতে গিয়ে সব শেষ হয়ে যায়।
এবার যারা বিয়ে থাও হয়নি বা ছেলেরা যারা আছো, এই দীর্ঘসূত্রিতার জন্য 9 বছর ধরে পরীক্ষা হয়নি, চুপচাপ বসে থাকলে তো হবে না, কেউ না কিছু কাজ তোমরা করো, হয় টিউশন করো বা ছোট একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করো, বা অনেকে টিচার হিসেবে আছো। সুতরাং ব্যস্ততার মধ্যে থাকার জন্য কি হচ্ছে, পড়াশোনাটা চাপা পড়ে গেছে। এককালে হয়তো তোমরা খুব ভালো পড়াশোনা করতে, কিন্তু এখন চাপা, এইটা থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, চান্স পাওয়াটা ব্যাপার না, প্রপারলি হাঁটতে পারলে কিন্তু চান্স হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই মহেঞ্জোদারো কি হচ্ছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তোমার এটা আবিষ্কার করছেন। আচ্ছা, নেক্সট পয়েন্টে আসি আমরা। হরপ্পা সভ্যতার বিনাশে আক্রমণ তত্ত্ব মানেন না কে? এই হচ্ছে কোয়েশ্চেন। একটা ব্যাপার মনে রাখবে, তোমাদের যে 55টা কোয়েশ্চেনের পরীক্ষা হয়েছিল, এবারে 60টা কোয়েশ্চেনের পরীক্ষা হবে, সেই নিয়ে আবার একটা কেস হয়েছে, বলছে নাকি আবার 55টাতেই হবে। আমি জানি না কি হবে আদৌ। তো যাই হোক না, 55 হোক যাই হোক, আমি ধরে নিই 60টা কোয়েশ্চেন। 60টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা কিন্তু 48-50টা এমনি পারবে, তার জন্য আমার কাছে পড়ার দরকার নেই। কিন্তু 48-50টা পেয়ে কোনোদিন পরীক্ষায় চান্স পাবে না, চাকরি জীবনেও হবে না। তোমাকে পেতে হবে 60-এর মধ্যে 58-59 বা 60। বাকি যে 5-7টা বা 10টা কোয়েশ্চেন আটকাবে, তার জন্য তুমি ক্লাস করবে, এবং তার জন্যই আমি পড়াবো। ব্যাপারটা বুঝতে পেরেছো? সুতরাং একটা ভালোভাবে মনে রাখবে, তোমরা হয়তো হারিয়ে গেছো, তোমরা হয়তো পড়াশোনাতে অনেকটা জং পড়ে গেছে, কিন্তু এটা কিন্তু পড়াশোনা করলে আবার বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এই যে হরপ্পা সভ্যতার বিনাশ তত্ত্ব, বিনাশে আক্রমণ তত্ত্ব, মানে আক্রমণ হয়েছিল, এটা মনে করেন না কে? এখানে মনে রাখবে যে জর্জ ডেলস, ডালেস এটা করে দিয়েছে স্কুল সার্ভিসে, ডালেস তো হয় না, ডেলস হয়, জর্জ এফ ডেলস হয়। আচ্ছা, তিনি কিন্তু মনে করছেন না যে তোমার আক্রমণ একটা হয়েছিল, কারণ আমরা দেখেছি হরপ্পা সভ্যতার ধ্বংসের পশ্চাৎ একটা বৈদেশিক আক্রমণকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে, এবং মনে করা হয় যে হরপ্পা সভ্যতায় প্রাপ্ত যে কঙ্কালগুলো পাওয়া গেছে, যেগুলো ফসিল হয়ে গেছে, তার মাথার করটি বিশ্লেষণ করে দেখা গেছে যে গভীর ক্ষতর একটা ছাপ আছে, এবং একই ধরনের ছাপ এবং পেছনের দিকে। এ থেকে অনুমান করা হয় যে হরপ্পাবাসীরা যেহেতু ঘোড়ার ব্যবহার জানতেন না, তখন যারা পালাচ্ছে, তখন কি হচ্ছে যে যারা আক্রমণকারী ছিল তারা হয়তো ঘোড়ার পিঠে চেপে এসেছিল, তারা তাদের মাথাতে আঘাত করে, সেই কারণে এই একই কারণে মৃত্যু হয়েছে। বা স্তূপাকৃত মৃতদেহ পাওয়া গেছে। তা স্তূপাকৃত মৃতদেহ কখন পাওয়া যায়? বহু মানুষের যখন একসঙ্গে মৃত্যু হয়। তোমরা ভেরি রিসেন্ট তোমার শ্রীমন্ত মন্ডল রেজড এ হ্যান্ড। আচ্ছা, হ্যান্ড রেজ করতে হবে না, আনমিউট করে না তোমরা কথা বলতে শুরু করবে, আমি শুনে নেবো, ঠিক আছে? শ্রীমন্ত তুমি আনমিউট করে দাও, যদি মনে হয় যে মিউট করে দাও, যদি মনে হয় তুমি কথা বলবে না, মিউট করে দাও। আচ্ছা, এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে এই যে হ্যাঁ, বলছিলাম যেটা, সেটা হারিয়ে গেল। যে বৈদেশিক আক্রমণ যেটা হয়েছে, স্তূপাকৃত মৃতদেহ, তাহলে আমরা দেখেছি ভেরি রিসেন্ট করোনা সিচুয়েশন, আমরা প্রত্যেকেই দেখেছি বহু মানুষকে একসঙ্গে কবর দেওয়া হয়েছে। তাহলে বহু মানুষের মৃত্যু কখন হয়? হয় এই ধরনের প্যান্ডামিকে বা এই ধরনের তোমার মহামারী, মানে একটা অতিমারিতে হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার যখন কোনো বহু মানুষের মৃত্যু ঘটে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছি, অনেক ছবি দেখেছি, একসঙ্গে বহু মানুষকে সমাহিত করা হয়, এই ধরনের কিন্তু পাওয়া গেছে, এই ধরনের কবরস্থান পাওয়া গেছে হরপ্পায়। তার থেকে অনুমান করা হয় যে বৈদেশিক আক্রমণ কিন্তু হয়েছিল। তাহলে জর্জ এফ ডেলস কোন কারণকে বিশেষ গুরুত্ব দিয়েছেন? সেটা যে পরিবেশগত ভারসাম্যহীনতা। আমরা জানি হরপ্পা সভ্যতায় পোড়া ইটের ব্যবহার ছিল, এবং ইটগুলো পোড়ানো হয়েছিল কিসে? কাঠে, এবং তার জন্য বহু বৃক্ষচ্ছেদন করা হয়েছিল, গাছ কাটা হয়েছিল। তার ফলে কি হয়েছে যে বৃষ্টির সঙ্গে বৃক্ষের একটা সম্পর্ক থাকে, সেটা বিনষ্ট হয়েছে, এবং সুজলা সুফলা জমি মরুভূমির দশাপ্রাপ্ত হয়েছে বৃষ্টির অভাবে। তাহলে যদি বলা হয়, ঘুরিয়ে কোয়েশ্চেন করা হয়, পরিবেশগত ভারসাম্যহীনতাকে গুরুত্ব দিয়েছেন কোন ঐতিহাসিক হরপ্পা সভ্যতার পতনের পশ্চাতে, তখন কি হয়েছে? জর্জ এফ ডেলস হয়ে যাবে। তাহলে প্রথম আছে এমআর হুইলার, আছে মটিমার হুইলার, প্রথম অপশনে দেখো দেয়া আছে। তিনি কোন ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছেন? তিনি গুরুত্ব দিয়েছেন আর্যদের আক্রমণ তত্ত্বকে গুরুত্ব দিয়েছেন। আর্নেস্ট ম্যাকে বা ম্যাকে বিতে আছে, ইনি কাকে গুরুত্ব দিয়েছেন? বন্যার তত্ত্বকে গুরুত্ব দিচ্ছেন। মহেঞ্জোদারো শহরটা বহুবার বন্যায় বিধ্বস্ত হয়েছিল, সেটা তোমরা পড়েছো, বহু বাঁধের নিদর্শন পাওয়া গেছে। এবং এসআর রাও, তিনিও কিন্তু বন্যার তত্ত্বকে কিন্তু গুরুত্ব দিয়েছেন। তাহলে হরপ্পা সভ্যতার পতনের পশ্চাতে কোন ঐতিহাসিক কোন বিষয়কে গুরুত্ব দিচ্ছেন, সেটা একটা চার্ট আকারে লিখে নিতে হবে। এগুলোই ডেসক্রিপটিভ আকারে পড়াশোনা করলে হবে না, বা বিক্ষিপ্ত আকারে একটা দুটো কোয়েশ্চেন করলে হবে না। আমি দিয়ে দিলাম একটা 10টা তত্ত্ব, 10জন ঐতিহাসিকের নাম, মাথায় রাখো, হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা,
অঙ্গরাজ্যের রাজধানী কি? আমরা জানি ষোড়শ মহাজনপদের উত্থান হয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। 16টা মহাজনপদ কি? কুরুকম্বজ, কাশীকৌশল, মগধমাল্য, চাঁদি পাঞ্চাল, অঙ্গবন্তী, অশোক বৎস, ব্রিজিসুরসেন, গন্ধার মৎস্য। এই হচ্ছে 16টা মহাজনপদ। এবং এখানে তোমাদের কম্পালসারি এই 16টা মহাজনপদের রাজধানীর নাম কিন্তু মাথায় রাখতে হবে। এই অঙ্গ মহাজনপদের রাজধানী দেখো আছে চম্পা আছে, শ্রাবন্তী আছে, মথুরা আছে, কোসাম্বী আছে। তাহলে এখানে হচ্ছে অঙ্গ রাজধানী কিন্তু চম্পা, এবং যে নদীর তীরে চম্পা অবস্থিত সেটা নদীরটার নাম হচ্ছে চম্পা। ঠিক আছে। এবং এখানে শ্রাবন্তী যেটা আছে, শ্রাবন্তী যার রাজধানী সেটা হচ্ছে কোশল। কোশল, ঠিক আছে। মথুরা কার রাজধানী? মথুরা হচ্ছে সুরসেন। সুরসেন। আর কোসাম্বী আছে, কোসাম্বী কার রাজধানী? বৎস। তাহলে তুমি যখনই করছো তখনই দেখে নিলে যে কার কোনটা রাজধানী। এবার একটা বলি কি, সবসময় এরকম করা যাবে না, এখানে 16টা রাজধানী তোমাকে মাথায় রাখতে হবে। শ্রীমন্ত বাবা তুমি একটু ইয়ে করে দাও, মিউট করে দাও গো, তোমার আওয়াজটা বড়, তোমার বাড়ির আওয়াজ চলে আসছে, সকলে শুনতে পাচ্ছে। মিউট বন্ধ করা করতে আছে হবে। তো, হ্যাঁ হ্যাঁ, মিউট করা আছে তো। এই তুমি মিউট করে শুনলে আমি শুনতে পাচ্ছি কি করে তোমার কথা? জানো। এই তো এখন মিউট, আবার আনমিউট হয়ে গেল। এই মিউট হয়েছে। আচ্ছা, এবার দেখো 5 নম্বর কোয়েশ্চেন আসি আমরা, একটু চাপা পড়ে গেছে কোয়েশ্চেনটা। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? পাটলিপুত্র আছে, বৈশালী আছে, বা বল্লভী আছে, বৈশালী আছে, রাজগৃহ আছে। তাহলে এটা হচ্ছে বৈশালীতে হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। ঠিক আছে। তাহলে 4টে সম্মেলনের সময়কাল বৌদ্ধ সম্মেলনের, কোথায় হয়েছিল, কোন রাজার সময়কালে হয়েছিল, সভাপতি কে ছিল, তার গুরুত্ব কি, একটা চার্ট আকারে করে নাও। এই চার্টগুলো লেখাতে বহু সময় লাগে, সব চার্ট ফাট এখন লিখিয়ে লাভ নেই, তোমাদের দিয়ে দিলে তোমরা মুখস্থ করে ফেলতে পারবে। তারপরে কি হবে, আমি একটা দিন দিলাম, তারপরে তোমার 2 দিন পর তার উপর একটা ক্লাস টেস্ট নিলাম, হু করে পড়াই করবে। ঠিক আছে। আর আমি যদি মনে করি বসে বসে ঠ্যাং দুলিয়ে দুলিয়ে লেখাবো আর তোমাদের কাছ থেকে মানে কি বলবো, মানে পয়সা নিয়ে যাবো, এরকম করলে হয় না বাবা। যে এখন যেমন যখন চলবে তেমন করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এখানে দেখো এই যে পাটলিপুত্র কোনটা হয়েছে, পাটলিপুত্র তৃতীয়টা, থার্ড। ঠিক আছে। বল্লভী, বল্লভী বাদ দিচ্ছে, কারণ কেন বাদ দিচ্ছি পরে আলোচনা করবো। রাজগৃহ কখন কোনটা হয়েছে? রাজগৃহ হচ্ছে প্রথমটা। ঠিক আছে। বল্লভীর নাম কি বর্তমানে? সুরাট, গুজরাট অবস্থিত। বলতে গেলে এই বল্লভীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে জৈন ধর্মের একটা সম্মেলন হচ্ছে, সেটা হচ্ছে জৈন ধর্মের দ্বিতীয় সম্মেলন। আমরা জৈন ধর্মের 2টো সম্মেলন পাবো, বৌদ্ধ যেমন 4টে পেয়েছি, জৈনে তোমার 2টো পাবো। এবং জৈন সম্মেলনের দ্বিতীয় সম্মেলনটা হচ্ছে বল্লভীতে 512 খ্রিস্টাব্দ নাগাদ। এবার এটা মনে রাখবে যে এই জৈন ধর্মের সম্মেলনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, বৌদ্ধ ধর্মের যতটা পরিমাণে গুরুত্বপূর্ণ তার থেকে কম গুরুত্বপূর্ণ হচ্ছে জৈনগুলো। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। ত্রিরত্ন যে ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত হলো তা হলো, আমি তোমাদের আনসার গুলো বলছি, স্কুল সার্ভিস কমিশন তারপরে কিন্তু আনসার দিয়েছিল, সেই আনসার অনুযায়ী আনসার বলছি তোমাদের। ঠিক আছে। এবার সেখানে আনসারও কিন্তু গন্ডগোল আছে, সেটা আমি বলে দেবো। স্কুল সার্ভিস কমিশন বা পিএসসি যে গন্ডগোল করবে সেগুলো তোমাদের বলে দেবো, সেখান থেকে তোমরা বাঁচবে কি করে। কারণ এখানে একটা কোয়েশ্চেনই কিন্তু অনেক বড় ব্যাপার। ত্রিরত্ন যে ধর্মের সঙ্গে যুক্ত ছিল, বৌদ্ধ, জৈন, আজীবক, শৈব। তাহলে দেখো প্রতিবাদী ধর্ম আন্দোলন সৃষ্টি হয়েছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ব্রাহ্মণ তান্ত্রিকতার বিরুদ্ধে। সৃষ্টি করেছিল কারা? ক্ষত্রিয়রা। এবং এই ধর্মগুলোর মধ্যে দেখা যাচ্ছে আজীবক ধর্ম হচ্ছে সর্ব থেকে প্রথম ধর্ম, যে ধর্মটা বর্তমানে নেই। এবং দেখা যায় এই ধর্মগুলোর সংখ্যা ছিল 63, তার মধ্যে 2টো ধর্ম স্বমহিমায় টিকে রয়েছে, বৌদ্ধ আর জৈন ধর্ম। এই 2টো ধর্মেই কিন্তু ত্রিরত্নের কথা উল্লেখ করা আছে। ঠিক আছে। তাহলে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? বুদ্ধ ধর্ম সংঘ। আর জৈন ধর্মের ত্রিরত্ন কি? সম্যক দর্শন, সম্যক আচরণ, সম্যক জ্ঞান। তাহলে আমি কোনটা আনসার করবো? পিএসসির নিয়ম অনুযায়ী বা স্টাফ সিলেকশন বা ইউপিএসসির নিয়ম অনুযায়ী বা যে কোনো পরীক্ষার নিয়ম অনুযায়ী একটা কোয়েশ্চেনে যদি 2টো আনসার থাকে সঠিক, প্রথম অপশন যেটা হয় সেটা কিন্তু আনসার করতে হয়। তাহলে এখানে আমরা কোনটা করতে পারি? বুদ্ধ। কিন্তু স্কুল সার্ভিস কমিশনে কিন্তু বুদ্ধ দেয়নি, দিয়েছে জৈন। তাহলে আমি কি করে জানবো ওরা কোনটা ধরে রেখে দিয়েছে? সাধারণত একটা রীতি আছে, তার বাইরে তো আমি যাব না। এইখানেই হচ্ছে সমস্যা। বুঝতে পারছো সমস্যাটা কোথায়?
কেউ যদি না জেনে আনসার বৌদ্ধ ধর্ম করে আসে, এবার জৈন ধর্মের ত্রিরত্নটা অনেকেই জানে না, বৌদ্ধ ধর্মেরটাই জানে, জৈন ধর্মটা পড়ে না। সেক্ষেত্রে আবার কি হয়, বৌদ্ধ ধর্মটা করে এলো বা অনেকে জেনে শুনেই করে এলো, আমরা জানি প্রথম অপশনটা নিতে হয়, তাহলে তার গেল। এই সমস্যাগুলো খুব ভয়ঙ্কর, এর জন্যই তোমরা অনেকে ভালো পরীক্ষা দিয়েও চান্স পাও না। 7 নম্বর, মুদ্রা রাক্ষসের রচয়িতা কে? আমরা জানি বিশাখ দত্ত আছে, বাণভট্ট আছে, কলহন আছে, কৌটিল্য আছে। প্রত্যেকের জানা, কার হবে এটা? বিশাখ দত্তের। এবার বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস কিন্তু কোন সময় লেখা হয়েছে? এখানে মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু কি? কোন রাক্ষসের গল্প নয়। দেখা যায় চন্দ্রগুপ্ত মৌর্যের কূটনীতি বিশারদ মন্ত্রী ছিলেন কৌটিল্য বা চাণক্য। এবার চন্দ্রগুপ্ত মৌর্য যার বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি হচ্ছে ধননন্দ। ধননন্দের কিন্তু কূটনীতি বিশারদ ব্রাহ্মণ ছিলেন, তার হচ্ছে রাক্ষস বর্মন। আরেকজন হচ্ছে শকটার, তার গল্পটা পরে হবে, গল্পই এখানে হয়ে যায়, ওগুলো পরীক্ষা আসে না, কিন্তু যেটা বলছি সেটা পরীক্ষা আসে। রাক্ষস বর্মন কিন্তু কৌটিল্যের সমতুল্য প্রায় কূটনীতি বিশারদ ব্যক্তি ছিলেন, কিন্তু কৌটিল্য কিন্তু এই রাক্ষস বর্মনকে কূটনৈতিক দিক থেকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। এবং চন্দ্রগুপ্ত মৌর্য তোমার জয়লাভ করে, দ্বিতীয় আক্রমণে জয়লাভ করে তিনি ক্ষমতায় আসছেন। এই যে সংঘাতের কাহিনী সেটা কিন্তু বর্ণিত হয়েছে এখানে, এবং দেখা যায় এটা রচিত হয়েছে কিন্তু মৌর্য যুগের অনেক পরে। বিশাখ দত্ত হচ্ছে গুপ্ত যুগের লোক, প্রায় 500 বছর পরে লেখা হচ্ছে, কারণ মৌর্য যুগ থেকে গুপ্ত যুগের সম্পর্ক দূরত্ব হচ্ছে কিন্তু প্রায় 500 বছর, কারণ 324 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশ সৃষ্টি, আর 320 খ্রিস্টাব্দে হচ্ছে গুপ্ত বংশের সৃষ্টি। যদিও তার আগে দেখা যাচ্ছে 275 খ্রিস্টাব্দে কিন্তু শ্রীগুপ্ত সিংহাসনে বসছেন। তাহলে আমরা বলতে পারি অ্যারাউন্ড 600 ইয়ার্স, 600 বছর। তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে, তোমরা নিদর্শন যদি চাও দেখো। কারণ দেখবে যে আলাউদ্দিন খলজি যখন তোমার তোমার মেবার আক্রমণ করে, তখন পদ্মিনীকে দেখে তার আকর্ষণ হয়েছিল এবং তিনি পদ্মিনীকে পাওয়ার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু পদ্মিনী আগুনে আত্মহত্যা দেন। এই বিষয়টাকে কেন্দ্র করে শেরশাহের সময়কালে লেখা হচ্ছে পদ্মাবত, কে লিখছিলেন? মালিক মোহাম্মদ জয়াসি। তাহলে মেবার আক্রমণ করেছিল 1300 খ্রিস্টাব্দের কাছাকাছি আলাউদ্দিন খলজি, আর এটা হয়ে লেখা হয়েছে শেরশাহের সময়কালে হচ্ছে 1540-এর পরে। তাহলে এখানে পার্থক্য রয়েছে প্রায় বলতে 300 বছরের উপর পার্থক্য। তাহলে এই যে ঘটনাগুলো বহু পরবর্তীকালে লেখা হয়, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় তথ্য বিকৃত হয় বা তথ্য অনেক কিছু ভুলভালও লেখা হয়, সঠিক তথ্য কিন্তু আসে না। তো যাই হোক, সেটা আমাদের এখানে বিচার্য নয়, যেটা আমাদের কোয়েশ্চেন হয় সেটা লিখবো। বাণভট্টের লেখা কি, কলহনের লেখা কি, কৌটির লেখা কি, এগুলো তোমরা জানো। ঠিক আছে। কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকারীদের বিরুদ্ধে চরম আঘাত এনেছিল? এটাও তোমাদের জানা আছে, যে তোমার এখানে অপশন আছে কি, কুমারগুপ্ত, মানে প্রথম কুমারগুপ্তই বলতে পারো। আর কি দেয়া আছে? দেয়া আছে বিক্রমাদিত্য, স্কন্দগুপ্ত, বুধগুপ্ত। এখানে আনসার কি হয়? স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত যেহেতু হুন আক্রমণকারীদের প্রতিহত করছেন, এবং তাদের পরাজয়টা বা হুনদের পরাজয়টা স্কন্দগুপ্তের কাছে ভয়ঙ্কর ধরনের হয়েছিল। তারা পরবর্তী 50 বছর ভারতবর্ষের দিকে ফিরেও তাকায়নি, এবং স্কন্দগুপ্তের কাছে যে হুনেদের পরাজয়, সেই কারণে স্কন্দগুপ্তকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন আর.সি. মজুমদার, এবং তিনি বলছেন যে স্কন্দগুপ্ত হচ্ছে ভারত রক্ষাকারী। তাহলে এখানে যদি বলা হয় কোন গুপ্ত শাসককে ভারত রক্ষাকারী বলা হয়, তাহলে স্কন্দগুপ্ত। কোন ঐতিহাসিক বলেছেন? আর.সি. মজুমদার। ঠিক আছে। এইভাবে প্রতিটা অপশন থেকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অনেকগুলো করে কোয়েশ্চেন করা যায়। তোমরা এই জায়গাটা আসবে কখন? যখনই আমি পুরোপুরি চ্যাপ্টারটা পড়াবো, তার উপর প্রশ্ন ফেলবো, তখনই তুমি কিন্তু এগুলো করতে পারবে, তার আগে কিন্তু পারবে না। ঠিক আছে। একটা পরীক্ষা এখানে ধরো 10টা স্কুল সার্ভিসের পরীক্ষায় এমসিকিউ হলো, তুমি দেখে একটা আইডিয়া করতে পারো। এখানে হয়েছে তো একটা, 9 বছর ধরে তো রাজনীতি হয়েছে আর কোর্টে ঘর হয়েছে, তোমাদের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেওয়া হয়েছে, তা হবে কি করে? কত ছেলে মেয়ে শেষ হয়ে গেল। 1998 সালে প্রথম স্কুল সার্ভিস হয়, সেই সময় থেকে আমি স্কুল সার্ভিস পড়াচ্ছি, কত পরিবর্তন এসছে। এই যে 9 বছর গেল, এরম একটা অসভ্য নোংরা সময় পাওয়া যায় না। আচ্ছা লেখো, দেখো 9 নম্বর, দেখো লেখো, নয় দেখো, রামচরিত গ্রন্থের লেখক কে ছিলেন? তা রামচরিত গ্রন্থের লেখক কে? এখানে সন্ধ্যাকর নন্দীর সঙ্গে একটা গন্ডগোল হয় তুলসীদাস। তা তুলসীদাসের গ্রন্থ কি? রামচরিত মানস।
আর সন্ধ্যাকর্ণেন্দু হচ্ছে রামচরিত। রামচরিতের বিষয়বস্তু কি? আমরা জানি পাল বংশে রামপাল কি করেছিল, কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন। তাই দ্বিতীয় মহিপালের সময়কালে কৈবর্ত বিদ্রোহ হচ্ছে। সেই কৈবর্ত বিদ্রোহের নেতা হচ্ছেন দিব্য বা দিব্যক, এবং দিব্য ছেলে যখন ভীমা ক্ষমতায় আসছেন তাকে পরাজিত করে কৈবর্ত বিদ্রোহ দমন করছেন রামপাল, এবং তারই সম্পর্কে লেখা হয়েছে রামচরিত গ্রন্থে, লিখেছেন কি সন্ধ্যাকর নন্দী। তার অন্যান্য ওই যে গ্রন্থগুলো আছে সেগুলো জানতে হবে। যেমন একটা ব্যাপার দেখো, তোমাদের যেগুলো ভুল হয় আমি বলছি, এই যে বিলহান, এই বিলহান, এই বিলহান কি হচ্ছে, বিলহানের বইটার নাম কি? বিক্রমাঙ্কদেব চরিত। কেউ বলতে পারবে কিসের উপর লেখা এটা? বিলহান লেখা বিক্রমাঙ্কদেব চরিত কিসের উপর লেখা, বলতে পারবে কেউ? এটা হচ্ছে, আমরা বিক্রমাদিত্য তো পড়েছি, বা এটা মনে রাখবে যে চালুক্য বংশ কটা আছে, চালুক্য 4টে আছে। এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু দেখো প্রশ্ন এখানে কিন্তু আসতেই পারে। একটা বাতাপির চালুক্য তোমরা পড়েছো, একটা কল্যাণের চালুক্য, একটা আনহিলরাজ চালুক্য, আর একটা হচ্ছে তোমার বেঙ্গির চালুক্য। তার মধ্যে প্র্যাকটিক্যালি পড়তে হয় দুটো, একটা ওই বাতাপির চালুক্য, একটা কল্যাণের চালুক্য। এই যে কল্যাণের চালুক্য আছে তাদের পশ্চিমের চালুক্য বলা হয়, ওয়েস্টার্ন চালুক্যাস। ওয়েস্টার্ন চালুক্যাস, ইস্টার্ন চালুক্যাস তোমরা পড়েছিল 9-10-এ। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ষষ্ঠ বিক্রমাদিত্য। এই ষষ্ঠ বিক্রমাদিত্যের যে সময়কাল, সেই সময়কাল সম্পর্কে তার কৃতিত্ব সম্পর্কে লেখা হয়েছে বিক্রমাঙ্কদেব চরিত বা বিক্রমাদিত্য চরিতে, লিখেছিলেন বিলহান। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা অপশনগুলো দেখেও কিন্তু আমরা সিলেবাসের বাইরে গিয়ে কিন্তু নলেজটা গ্যাদার করতে পারবো। এবং যখনই তোমরা কোনো রকম সমস্যায় পড়বে, ডাইরেক্ট আমাকে ক্লাসে বলতে হবে স্যার এটা পড়তে গিয়ে বুঝতে পারিনি। এবার কি হয়, আমি তো শুধু স্কুল সার্ভিস পড়াই না, ডাব্লিউবিসিএস, আইএএস সবকিছুই পড়াই। তোমাদের যে বিষয়গুলো আছে যেগুলো সিলেবাসের বাইরে আছে সেগুলো আমাকে পড়াতে হয়। সুতরাং এগুলো কোনো ফ্যাক্টরি না পড়ানো। তোমাদের অত বই ঘেটে ঘেটে, এখন টেক্সট বই ঘেটে ঘেটে পড়ার সময় নেই কিন্তু। তোমাদের কিন্তু একদম হাতে গরম জিনিস দরকার, না হলে পারবে না এখন। এসব জিনিস তো সবই তোমাদের বই আছে। প্রাচীন ভারত যেমন তোমরা পড়তে গেলে কোন বই পড়বে? সব থেকে উল্লেখযোগ্য বই হচ্ছে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় বা সুনীল চট্টোপাধ্যায়। কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে অন্যান্য বই পড়ে, আমি জানি, সেগুলো পড়ে কিন্তু ডেভেলপমেন্ট হবে না। কিন্তু এখন যদি তুমি দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়ের দুটো ভলিউম বই যদি বই পড়তে শুরু করো, ওই 3 মাসেও তুমি শেষ করতে পারবে না। মধ্যযুগ, আধুনিক যুগ আর ইউরোপ কিছু হবে না। সেই কারণে কি হচ্ছে, এখন পুরোপুরি একদম তৈরি হয়ে যাও, যেভাবে তৈরি হওয়া যায় সেইভাবে, যেটা তুমি মনে করো উপযুক্ত সেইভাবে। জৈন 10 নম্বর দেখো, জৈন আর বৌদ্ধ গ্রন্থে বিত্তবান বৈশ্য পুঁজিপতিদের কি বলা হতো? এইটা হচ্ছে প্র্যাকটিক্যালি কোয়েশ্চেন যেগুলোর জন্য তোমরা আসবে আমার কাছে। এটা হচ্ছে ধনিক আছে, একটা হচ্ছে গৃহপতি আছে, একটা শ্রেষ্ঠী আছে, একটা বণিক আছে। এটা চট করে তুমি কোনো এমসিকিউ বইতে পাবে না। এটা আছে সুনীল চট্টোপাধ্যায়ের বইয়ে পেজ 99, তাতে এটা লেখা আছে। কি লেখা আছে? শ্রেষ্ঠী, এটাই আনসার। কিন্তু দুর্ভাগ্যবশত স্কুল সার্ভিস কমিশন কি আনসার করেছে? করেছে গৃহপতি। গৃহপতি কোনোদিনও আনসার হয় না। তা তুমি জেনে শুনে পড়াশোনা করে গেলে, আমিও তোমাকে পড়িয়েছি শ্রেষ্ঠী, তুমি তারপরে আমাকে চ্যালেঞ্জ করে স্যার আপনি তো শ্রেষ্ঠী পড়িয়েছিলেন, দিয়েছি তো গৃহপতি। আমি কি বলবো? হাঁ করে বসে থাকা ছাড়া কিছু করার নেই। কিন্তু তোমাকে আমি যখন বলবো কোন বইতে আছে, সুনীল চট্টোপাধ্যায়ের বই হচ্ছে রাজ্য পুস্তক পর্ষদের বই। আমরা যখন মাস্টার ডিগ্রি করেছি তখন কিন্তু সুনীল চট্টোপাধ্যায়ের বইটাই ছিল সব থেকে ভালো বই। দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়ের বই কিন্তু তখনো বেরোয়নি, এটা অনেক পরে বেরিয়েছে। তাহলে এটা হচ্ছে আমি একটা অথেন্টিক বই দিলাম। আমি না হয় উল্টোপাল্টা কোনো একটা ইউনোফাজি পিমাইতি সব বই বললাম, ওগুলো সেই স্ট্যান্ডার্ডের বই নয়, না হলে ওখানে ভুল ভালো হতে পারে, কিন্তু এই বইয়ে তো ভুল হবে না। এই যে সুনীল চট্টোপাধ্যায়, তিনি হচ্ছেন প্রখ্যাত ভাষাতত্ত্ববিদ সুনীতি চট্টোপাধ্যায়ের ছেলে, বুঝেছো? ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক। এর মারাত্মক লেভেলের লোক। আচ্ছা, এবার দেখো আমাদের 11 নম্বর কোয়েশ্চেনটা একটু হারিয়ে গেছে, ওটা চাপা পড়ে গেছে। বলছে রাহেলা গ্রন্থের লেখক কে ছিলেন? রাহেলা, তাহলে কি হবে? এটা কি আছে? রাহেলা, রয়কা হয়কা লহেকা, রয়কা
একা লোয়াকা। ইবান বতুতা আছে, আমির খসরু আছে, জিয়াউদ্দিন বারানি আছে, মিনাজুস সিরাজ আছে। আমাদের প্রত্যেকেরই জানা এটা ইবান বতুতা হবে। তাহলে আমির খসরু বইয়ের নাম কি? খাজাইনুল ফতুহা, আসিকা, এসব আছে। তাহলে আমির খসরু হচ্ছে আলাউদ্দিন খলজির সময়কালের একজন ব্যক্তি। জিয়াউদ্দিন বারাইনি হচ্ছে ফতাই জাহানদারি, ফতাই ফিরোজ শাহী। মিনাজুস সিরাজে কি আছে? তাবাকাতি নাসিরি, এই বইগুলো আছে। তা তুমি কি এরকম একটা একটা করে বই পড়বে? না, পুরো দুটো বইয়ের লিস্ট হবে। একটা সুলতানি যুগের বইয়ের লিস্ট, কে লেখক, কার সম্পর্কে লেখা হয়েছে, আর হচ্ছে মুঘল যুগের গ্রন্থ, কে লিখেছে, কোন বিষয়ে লিখেছে। তাহলে আমি যদি গোটা 15 করে 30টা বই করে নেই, তাহলে তুমি কোয়েশ্চেনটা ঘেঁটে দেখবে দুটো কোয়েশ্চেন কিন্তু তুমি কমেন্ট পেয়ে যাচ্ছই। তাহলে এইভাবে বিক্ষিপ্ত কোয়েশ্চেন করে লাভ নেই। আমি এই কোয়েশ্চেন দেখে অনুমান করতে পারি যে কি ধরনের কোয়েশ্চেন আসছে, আমার পড়ার গতিবিধিটা কি ধরনের হবে, এটা মাথায় রাখো। তারপরে দেখো 12 নম্বর কোয়েশ্চেন একটু হারিয়ে গেছে, একটু চাপা পড়ে গেছে। বাজার নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি যে প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করেন তার নাম হলো, একটা দিয়েছে দেওয়ানি রিয়াসাত, একটা হচ্ছে দেওয়ানি ইনসা, একটা মুনসিফ, একটা দেওয়ানি আরাজ। এটা আনসার হচ্ছে তোমার দেওয়ানি রিয়াসাত। তাহলে দেওয়ানি ইনসা কি? এরা হচ্ছে রাজদরবারে একটা পোস্ট ছিল যারা রাজকীয় দপ্তরগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে, বিদেশিরা কোনো একটা দূত পাঠিয়েছে তার সঙ্গে সম্পর্ক রাখা, চিঠিপত্র আদান প্রদান করা, এগুলো করতো। মুনসিফ তেমন গুরুত্বপূর্ণ পোস্ট নয়, যদিও গ্রামীণ রাজস্ব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত একটা পোস্ট ছিল। আর দেওয়ানি আর্জ, দেওয়ানি আর্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সামরিক দপ্তর যেটা গিয়াসুদ্দিন বলবন তৈরি করেছিল। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের পড়তে হচ্ছে। 13 নম্বর কোয়েশ্চেন, সুলতানি শাসনে ক্ষমতার প্রধান ভিত্তি কি ছিল বা ছিল? জনগণের সদিচ্ছা, সামরিক শক্তি, খলিফার সমর্থন, উলেমার স্বীকৃতি। তোমরা নিজেরাই বলতে পারবে এটা কি হতে পারে। সামরিক শক্তি। দেখো তোমরা বলতে পারো স্যার কেন? সুলতানি যুগের প্রকৃতি আমরা পড়েছি, নেচার আমরা পড়েছি, সেটা হচ্ছে থিওক্র্যাটিক বা থিওক্রাসি, ধর্মাশ্রিত। ধর্মীয় উলেমারা যেটা বলতো সেই অনুযায়ী রাষ্ট্র চলতো না, এটা কিন্তু ভুল ধারণা আমাদের। কোনো রাষ্ট্রীয় শাসক কখনো ধর্মকে গুরুত্ব দেয় না, সে স্বেচ্ছাচারী হয়, সে নিজের মতকে খাটায়। সে প্রাচীনেও যা, মধ্যযুগেও তা, এখনো তাই। সুতরাং ধর্মকে তারা কাজে লাগায় শাসকেরা, কিসের জন্য? নিজের গদিটাকে টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য। এক্ষেত্রে দেখা যায় এই সুলতানরাও কিন্তু চূড়ান্ত পরিমাণে স্বেচ্ছাচারী ছিল এবং তারা নিজেরা যেটা মনে করতো সেটাই করতো, ধর্মকে সামনে রাখতো, দেখাতো ধর্মকে আমি মানছি, আর কিছুই নেই। এখনো তাই। ঠিক আছে, তাহলে এখানে কোয়েশ্চেন কিন্তু যদি আসে সুলতানি যুগের প্রকৃতি কি বা নেচার কি, তখন কিন্তু হবে থিওক্রেসি। যদি এখন এটাকে অভিজাততান্ত্রিক ও সামরিক বলে এই ধরনের আছে, আমরা পড়তে গিয়ে কিন্তু এগুলো আমরা পড়বো কোন ঐতিহাসিক কি বলছে, বর্তমানকারের মতামত কি, এবং স্ট্যাটিক একটা থাকে মতামত, সেটা কি। ঠিক আছে, 14 নম্বর কোয়েশ্চেন, বিজয়নগর রাজ্যে জমি পরিমাপ ও খাজনা নির্ধারণের কাজ যে রাজস্ব আমলে সম্পন্ন হয় তিনি হলেন, যে রাজার আমলে। এখানে আছে হরিহর প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, কৃষ্ণদেব রায়। এখানে মনে রাখবে হরিহর দুটো আছে, হরিহর 1 আর 2, বুক 1 আর 2। এবং এখানে মনে রাখবে কৃষ্ণদেব রায় যিনি রয়েছেন তার সময়কাল হয়েছিল, তিনি হচ্ছেন তোমার বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, নেক্সট, হুমায়ুন নামা কার রচনা? একটা হচ্ছে হুমায়ুন, আর গুলবাদন বেগম, আর হচ্ছে তোমার বলেছে তোমার কি বললাম যেন, ওই কামরান, তারপর হচ্ছে বাদাউনি। প্রত্যেকেরই জানা এটা হচ্ছে গুলবাদান বেগম। ঠিক আছে, 16 নম্বর কোয়েশ্চেন, হচ্ছে রানী দুর্গাবতী কে ছিলেন? ওই যে বিজয়নগরের রানী, তার বলছে যোধপুরের রানী, গন্ডওয়ানার শাসক, গুজরাটের রানী। ইনি হচ্ছেন গন্ডওয়ানার শাসিকা। এবং যখন আকবর তোমার 1564 খ্রিস্টাব্দে আক্রমণ করছে তখন তিনি সেখানে ছিলেন, তো তিনি প্রাণত্যাগ করছেন এবং আকবর কিন্তু তার বংশেরই একজন ব্যক্তিকে কিন্তু সাম্রাজ্যের কিছুটা অংশ ছেড়ে দিচ্ছেন। তাহলে এগুলো তোমাদের পড়তে হবে।
যে আকবরের যে সামরিক বিজয়গুলো ছিল সেগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। নেক্সট পয়েন্ট, তবাকারিতি আকবরী নামে সুপরিচিত গ্রন্থের লেখক কে ছিলেন? তাহলে কি আছে? খাজা নিজামুদ্দিন আহমেদ, বাদাউনি, আবুল ফজল, আর নিয়ামাতুল্লাহ। এখানে আনসার হচ্ছে খাজা নিজামুদ্দিন আহমেদ। এটা কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে? তাহলে বাদাউনির লেখা কি? মুনতাখাব ও তোয়ারিক। আবুল ফজল লেখা কি? আইনি আকবরী, আকবর নামে এগুলো আছে। এগুলো আমাদের যথেষ্ট পরিমাণে পড়াশোনা করতে হবে। আর নিয়ামাতুল্লাহ লেখা তেমন পড়ার দরকার নেই, ও কোনো কালেই পরীক্ষা আসেনি, আসবে না। একটা কথা বলে দিই, মনে রাখবে যে পরীক্ষায় আসার একটা ট্রেন্ড হয়। আমি পাণ্ডিত্য অর্জন করতে গিয়ে বহু পড়াশোনা করলাম, সেটা এক্সাম ওরিয়েন্টেড হলো না, করে লাভ নেই। তোমরা একটা জিনিস বলো তো, তোমরা চিরকাল পড়াশোনা করেছো এই মধ্যযুগের ভারতবর্ষে, মুঘল যুগে ধর্মনীতি কার পড়েছো? আকবরের পড়ছো আর ঔরঙ্গজেবের পড়েছো। তুমি কখনো জাহাঙ্গীরের ধর্মনীতি পড়েছো? তুমি কখনো হুমায়ুনের ধর্মনীতি পড়েছো? তার মানে কি তাদের ধর্মনীতি ছিল না? না, অবশ্যই ছিল, কিন্তু আমাদের প্রশ্নে আসার উপযুক্ত ছিল না, সেই কারণে আমরা পড়িনি। তাহলে আমরা এটাই গুরুত্ব দেবো, যেটা প্রশ্নের উপযোগী সেটাকেই পড়বো, যেটা প্রশ্নের উপযোগী নয় সেটা পড়বো না, ঠিক আছে? 18 নম্বর কোয়েশ্চেন, জাহাঙ্গীরের আমলে যার সুযোগ্য পরিচালনায় মেবার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিল তিনি হলেন? এটা যুবরাজ খুররাম, যাকে আমরা পরবর্তীকালে কি নামে চিনেছি? শাহজাহান। এবং এখানে আর একটা ক্যারেক্টার রয়েছে, যুবরাজ খসরু রয়েছে। এটা মনে রাখবে, যুবরাজ খসরু হচ্ছে এমন একটা মানুষ, সে জাহাঙ্গীরের প্রথম যে রাজপুত পত্নী ছিল তার নাম হচ্ছে মানবাই বা রেবা, এবং মানবাই রেবা সুইসাইড করেছিল। সেই কারণে খসরুর প্রতি জাহাঙ্গীরের একটা আলাদা স্যার দুর্বলতা ছিল। বলছি সাউন্ড একটু কম আসছে। সাউন্ড কম আসছে? হ্যাঁ। এই সকলে কি আসতে শুনছো নাকি গো? না স্যার, ঠিক আছে। তাহলে শ্রাবণী একটু বাবা দেখো তো, তোমার এই ফোনটা একটু, তোমার সাউন্ডটা একটু, ইয়ে ফোনের সাউন্ডটা দেখো, একটু ঠিকঠাক করে নাও তো। আচ্ছা স্যার, দেখছি। হ্যাঁ, আচ্ছা, দূর থেকে ক্লাস হচ্ছে তো এগুলো প্রবলেম হয় একটু। এবার দেখো, যে মুঘল রানীর নাম সমস্ত সরকারি নির্দেশে মুদ্রায় নামে খোদিত ছিল তিনি হলেন? তাহলে লেখা আছে মহামানাগা, নূরজাহান, মমতাজ মহল, জাহানারা। ঠিক আছে, এটা 4টে মহিলার নাম পেয়েছি আমরা। একটা বিষয় মনে রাখবে যে এই যে মমতাজ মহল বল জাহানারা বললো, এটা কিন্তু এখানে ভুল অপশন লেখা আছে, এটা কিন্তু জাহানারা ছিল না অপশানে। এখানে নামটা যেটা ছিল, আমার কাছে অরিজিনাল কোয়েশ্চেন পত্রটা রয়েছে এখানে, মারিয়াম মাকানি। মারিয়াম মাকানি, তাহলে সেই মহিলাটা কে? আমরা এখানে জানি যে নূরজাহান কিন্তু খুব ক্ষমতাশালী ছিলেন, শালিনী ছিলেন। তবে মুঘল যুগে মনে রাখবে, নূরজাহানের পাশাপাশি আর একটা মহিলা কিন্তু খুব ক্ষমতা ভোগ করতেন, সেটা হচ্ছে শাহজাহানের মেয়ে জাহানারা। অসম্ভব ক্ষমতা ছিল। তাহলে এখানে মহামানাগাকে আকবরের ধাত্রীমাতা তোমাদের জানা আছে। নূরজাহানকে এখানে আনসার তো হয়ে গেল, নূরজাহান হয়ে গেল। মমতাজ মহল, সে হচ্ছে নূরজাহানের ভাই আসাফ খান, তার মেয়ে হচ্ছে মমতাজ, তার অপর নাম হচ্ছে খাদিজা বা আরজুমান বানু বেগম। এবং স্কুল সার্ভিসে বহুকাল আগে একটা কোয়েশ্চেন এসেছিল, খাদিজা নামে পরিচিত কে ছিলেন? সেটা হচ্ছে মমতাজ। এর অরিজিনাল নামগুলো জানতে হবে। যেমন তোমার নূরজাহানের প্রকৃত নাম কি ছিল? মেহেরুন্নেসা। তাহলে মারিয়াম মাকানি কে? এটা কি? মারিয়াম মাকানি হচ্ছে আকবরের যে মা হামিদা বানু বেগম, তারই অপর নাম হচ্ছে বা উপাধি হচ্ছে তোমার মারিয়াম মাকানি। তাহলে বুঝতে পারছো, তোমার তো স্কুল সার্ভিস এখান থেকে টেনে কোয়েশ্চেন করতে পারে, মুঘল যুগের কোন মহিলা মারিয়াম মাকানি উপাধিতে ভূষিত হন? সেটা হচ্ছে আকবরের তোমার মা হামিদা বানু বেগম। ঠিক আছে, তা তুমি কোয়েশ্চেন গুলো ফলো করলেই বুঝতে পারবে, এখান থেকে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন কিন্তু অনেকগুলো করা যায়। অরঙ্গজেবের রাজত্বকালে সংঘটিত বিদ্রোহগুলির মধ্যে কোনটা উপযুক্ত, কোনটা? দেখো এখানে মানে যেটা কোয়েশ্চেন হচ্ছে, কৃষক বিদ্রোহ কোনটা ছিল? বিদ্রোহগুলির মধ্যে কৃষক বিদ্রোহ কোনটি? এটা হবে কৃষক বিদ্রোহ। প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে জাট বিদ্রোহ হচ্ছে কৃষক বিদ্রোহ, বাকিগুলো কিন্তু কৃষক বিদ্রোহ নয়। ঠিক আছে, 21 নম্বর কোয়েশ্চেন দেখো, যে মুঘল সম্রাটের চিত্রকলা সম্পর্কে গভীর উৎসাহ ছিল তিনি হলেন? বলো, তোমরা বলো, এটা তোমাদের জানা আছে। 21 নম্বর কোয়েশ্চেনটা কি হবে?
কি হবে বলো? জাহাঙ্গীর। একদম ঠিক, জাহাঙ্গীর। আর স্থাপত্য নিয়ে কার নাম খুব উল্লেখযোগ্য হয়? শাহজাহান। শাহজাহান। তাকে কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স। হুম। ঠিক আছে। হ্যাঁ, ক্লাসে কথা বলবে, হ্যাঁ, কথা বললে কি হবে তোমাদের ব্যাপারগুলো অনেকটা সহজ সরল হবে। আচ্ছা, 22 নম্বর কোয়েশ্চেন দেবো। আকবরের আমলে ভারতের মহৎ, ভারতের এখানে একটু লেখাটা পড়েনি, ভারতের পারসিক লেখক কে ছিলেন? পারসিক লেখক, পারসিক লেখক কে ছিলেন? এরা হচ্ছে ফৈজি, আবুল ফজল, বাদাউনি, আর হচ্ছে তোমার সরহিন্দি। এখানে আনসার হচ্ছে তোমার আবুল ফজল। আনসার কি হবে? আবুল ফজল। আমরা চলে আসি আবুল ফজল। ঠিক আছে। শিবাজির গুরু, এটা শিবাজির গুরু হবে, গুরু কে ছিলেন? সে গুরু ছিলেন কে হবে? কি হবে বলো? রামদাস। রামদাস। ঠিক আছে। বাকিগুলো হচ্ছে সব ভক্তিবাদী গুরু। সেই গুরু সম্পর্কে তোমাদের তোমাদের সিলেবাসে ভক্তিবাদ আছে, সেগুলো সম্পর্কে ডিটেল পড়াশোনা করতে হবে। 24 নম্বর বলছে শিখেদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব সংকলন করেন কে করেন আর কি? এটা কি হবে বলো তো? 24 নম্বর কোয়েশ্চেনটা গুরু। বলো বলো। গুরু অর্জুন, তার সময়কালে সংকলিত হয়। ঠিক আছে। এই শিখ গুরুগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। দেখেছো পড়ার কত জায়গা বেরোচ্ছে। 25 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন মুঘল সম্রাটরা আত্মজীবনী লিখে গেছেন তারা হলেন? বলো কে কে আত্মজীবনী লিখেছে? বাবর আর জাহাঙ্গীর। বাবরা জাহাঙ্গীর। বাবর, হ্যাঁ, এরা দুজন আত্মজীবনী, বাকিদের জীবনী আছে কিন্তু আত্মজীবনী নয়। আত্মজীবনী হচ্ছে বাবর আর জাহাঙ্গীর, তুজুকি বাবরি আর তুজুকি জাহাঙ্গীর। ঠিক আছে। তারপরে কোশ্চেন 26 নম্বর কোশ্চেন, ঔরঙ্গজেবের রাজত্বকালে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যে কোন দুটি সিয়া রাজ্য গ্রাস করেন? এটাও তোমাদের একদম কোয়েশ্চেন জানা। বিজাপুর আর গোলকুন্ডা, এটা পড়ার দরকার লাগে না, এটা এমনিই মনে আছে তোমাদের। এরপর বলছে ফারুক সিয়ারের ফরমান কবে ইংরেজরা প্রদান করা, কবে করা হয়? ফারুক সিয়ার ফরমান জিনিসটা কি? আমরা জানি যে ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল কেন? বাণিজ্যিক কারণে এসেছিল। এবং তারা তাদের নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছেন? এ নেশন অফ শপকিপার্স, দোকানদারের জাত। এবং দেখা যায় যে এই ব্রিটিশদের একটা প্রতিনিধি দল দিল্লিতে গিয়েছিল সুরম্যানের নেতৃত্বে, স্যার জন সুরম্যানের নেতৃত্বে, কি বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভের জন্য। তো তারা যখন যায় তখন গিয়ে দেখছে যে ফারুক স্যার অসুস্থ। এবং এই স্যার জন সুরম্যানের নেতৃত্বে যে বাণিজ্য দলটা ওখানে গেল, তাদের মধ্যে একজন ব্রিটিশ ডাক্তার ছিল, সে হচ্ছে তোমার বলতে গেলে তার নাম হচ্ছে হ্যামিল্টন। এবং ওরা গিয়ে বেশ কিছুদিন অপেক্ষা করার পর দেখলো ফারুক স্যার কিন্তু অসুস্থ থেকে বেরিয়ে আসতে পারছে না বা সুস্থ হচ্ছে না। তখন কি হলো যে এই ব্রিটিশরা বললো যে তাদের মধ্যে একজন ডাক্তার আছে, সেই যদি কিছু পাশ্চাত্যের ওষুধ প্রয়োগ করে তাকে সুস্থ করে তুলতে পারে তাহলে খুব আমাদের এই সুযোগটা একটু দেওয়া হোক। তখন সম্রাটের কাছে এই খবরটা গেল, তিনি সম্মতি দেন এবং হ্যামিল্টন কিন্তু সম্রাটকে সুস্থ করে তোলেন। এবং তখন ফারুক সিয়া তাদের বলছে তোমরা কি চাও, কেন এসছো এখানে? তখন তারা বললো আমরা কিছু বাণিজ্যিক সুযোগ সুবিধা চাই, বাংলা বিহার উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি চাই। এই যে বিনা শুল্কে বাণিজ্য, তোমার বাণিজ্য করার অনুমতি লাভ, আমদানি রপ্তানি শুল্ক, এটা কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্য, এটা কিন্তু খুচরো ব্যবসা কিন্তু নয়। এটা কি বলা হয়? ফরমান বা দস্তাক। এটা দিচ্ছেন কবে? 1717 সালে। এবং যে ঘটনাটা ঘটলো, যারা ইংরেজরা এখানে গেল তাদের হেড কে ছিল? সুরম্যান, তাকে বলেছে সুরম্যান দৌত্য। একটা কথা দেখো, এই যে ফরমান, ফরমান জিনিসটা কি? ফরমান হচ্ছে বিনা শুল্কে আমদানি রপ্তানি বাণিজ্যের অধিকার। আমাদের ভুল হয় কোথায়? ফরমানের সঙ্গে তোমার ভুল হয় দেওয়ানি। দেওয়ানি হচ্ছে কবে? 1765। এটা কি? এরা হচ্ছে বাংলাতে রাজস্ব লাভের অধিকার বক্সারের যুদ্ধের পর ব্রিটিশরা পেয়েছিল। তার দেওয়ানি হচ্ছে রাজস্ব লাভের অধিকার,
আর ফরমান হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে বিনা শুল্কে আমদানি রপ্তানি বাণিজ্যের অধিকার। এই দুই কিন্তু কখনোই ঘোলালে হবে না, ঠিক আছে? আমাদের এই জায়গাগুলো ভুলিয়ে যায়, এবং সেই কারণেই বলি কি, যখনই কোনো ব্যাপারে কনফিউশন সৃষ্টি হবে সঙ্গে সঙ্গে আমাকে ক্লাসের মধ্যে বলবে বা লিখে রাখবে, আমাকে জিজ্ঞাসা করবে। তৃতীয় পানিপথের যুদ্ধের সময় কে পেশোয়া ছিলেন, এটা তোমাদের জানা আছে, কি হবে বলো তো? বালাজি বাজিরাও। একদম ঠিক, বালাজি বাজিরাও। তো তিনি ছিলেন তৃতীয় পেশোয়া। প্রথম পেশোয়া ছিলেন বালাজি বিশ্বনাথ, দ্বিতীয় ছিল তোমার প্রথম বাজিরাও, তৃতীয় হচ্ছে বালাজি বাজিরাও, ঠিক আছে? আর প্রথম বাজিরাও কি কারণে বিখ্যাত? হিন্দু পাতশাহী নীতি। প্রথম মারধরবার খুব একটা গুরুত্বপূর্ণ না। দ্বিতীয় বাজিরাও হচ্ছে শেষ পেশোয়া, যিনি ইংরেজদের কাছে তৃতীয় ইঙ্গমারাঠা যুদ্ধে পরাস্ত হচ্ছেন 1818 সালে। এবার হচ্ছে রায়তরি বন্দোবস্ত কে চালু করেছেন? আমাদের ভূমি রাজস্ব ব্যবস্থা পড়তে গিয়ে দেখবে 3 ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা কিন্তু আমাদের পড়তে হয়। একটা হচ্ছে মাহালবাড়ি, একটা রায়তবাড়ি, একটা চিরস্থায়ী। আর চিরস্থায়ী হচ্ছে 1793 সালে কর্নওয়ালিস বাংলাতে করছেন। রায়তবাড়ি করছেন তোমার টমাস মুন্ডো, কোথায়? দক্ষিণ ভারতে, মাদ্রাজে। আর মাহালবাড়ি, মোহল থেকে এসছে মাহালবাড়ি, কতগুলো গ্রাম নিয়ে একটা মহল হতো, আর যেটাকে মৌজা বলা হয়, মৌজাবাড়ি বা মাহালবাড়ি। এটা করছেন কে? এটা করছেন তোমার ওই কি নামটা বেশ জানো, ওটা হচ্ছে তোমার ক্যাপ্টেন রিড। তাহলে এই যে 3টে সিস্টেম আছে, এই 3টে সিস্টেম কিন্তু আমাদের পড়তে হবে। তার সঙ্গে পাঞ্জাবে কিছুটা ছিল ভাইয়াচারি, ঠিক আছে, বা ইজারা দিয়েছিল, অযোধ্যা কিছুটা ইজারা দিয়েছিল, সেগুলো সম্পর্কে জানতে হবে। প্র্যাকটিক্যালি 3টে সিস্টেম কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে? তাহলে রায়তরি সিস্টেম চালু করেছিলেন কে? টমাস মুন্ডো, মাদ্রাজের গভর্নর ছিলেন। এবার একটা কোয়েশ্চেন দেখো, এটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন, এটাই তোমাদের বাঁধার কারণ হবে, এগুলোই তোমাদের চান্স পাওয়ার রাস্তা। এটা হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে নব্যবঙ্গ গোষ্ঠীর অনুগামী ছিলেন? অপশন কি আছে? অপশন হচ্ছে রাজনারায়ণ বসু, প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত। রাজনারায়ণ বসু একদমই হবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কখনোই তোমার নববঙ্গ গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন না। ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিলেন 1831 সালে, সংবাদ প্রভাকর, তিনি হবেন না। তাহলে প্যারীচাঁদ মিত্র যিনি আছেন তিনি হচ্ছেন নববঙ্গ গোষ্ঠীর অনুগামী ছিলেন। নববঙ্গ গোষ্ঠী প্রতিষ্ঠা করছেন কি? ইয়ং বেঙ্গল মুভমেন্ট স্টার্ট করছেন ডিরোজিও, এবং তিনি পদ্য লেখার জন্য বিখ্যাত ছিলেন। তার একটা বিখ্যাত পদ্য আছে, ফকির অফ জঙ্ঘেরা বা জঙ্গলের ফকির, এবং তার যে সামাজিক কাজগুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে। তবে একটা কথা মনে রাখবে, ডিরোজিও কিন্তু সামাজিক সংস্কারে কিন্তু তেমন উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন, এটা অনেকে অস্বীকার করেছেন, কারণ তিনি সামাজিক উত্তেজনা সৃষ্টি করেছেন। তিনি বলেছেন এটা খারাপ, কিন্তু সেই খারাপটাকে সংশোধনের রাস্তাটা কিন্তু দেখাননি। রামমোহন রায় বলেছেন সতীদাহ খারাপ, কিন্তু সংশোধনের পথ দেখিয়েছেন, সেটা করেছেন। বিদ্যাসাগর মহাশয় বলেছেন বিধবা বিবাহ প্রয়োজন, অল্প বয়সে বিধবাটা খুব খারাপ, তিনি সেটা ব্যবস্থা করেছেন। কিন্তু ডিরোজিও কিন্তু মারা গিয়েছিলেন অল্প বয়সে, সেই সুযোগটা পাননি। এবং এটা একটা ব্যাপার যে সেই কারণে কি হচ্ছে, পরবর্তীকালে যারা ডিরোজিওর অনুগামী ছিলেন তারাও কিন্তু তেমন উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেননি। যেমন রামমোহন রায়ের পরবর্তীকালে কেশবচন্দ্র সেন কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা নেন, কিন্তু সেই জায়গায় কিন্তু নববঙ্গ গোষ্ঠীর মধ্যে কোনো ব্যক্তি কিন্তু সেই ভূমিকাটা আসতে পারেননি। আচ্ছা, এবার দেখো ঈশ্বরগুপ্ত কোন পত্রিকার সম্পাদনা করেন? আমি একটু আগেই বললাম কি হবে এটা, সেটা সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হয়েছিল 1831 সালে, এবং প্রথম বাংলা দৈনিক, প্রথম বাংলা দৈনিক, ঠিক আছে? এবং এটা মনে রাখবে যে প্রথম পত্রিকা হচ্ছে তোমার হিকিস গেজেট বা বেঙ্গল গেজেট, প্রথম বাংলা পত্রিকা হচ্ছে তোমার সমাচার দর্পণ, দিগদর্শন, এগুলো আছে, কিন্তু কোনটাই কিন্তু এগুলো দৈনিক পত্রিকা ছিল না। প্রথম বাংলা দৈনিক হচ্ছে কিন্তু সংবাদ প্রভাকর, ঠিক আছে? এরপর হচ্ছে প্রার্থনা সমাজের প্রধান স্থপতি ছিলেন কে ছিলেন? এটা তোমার জানা আছে। প্রার্থনা সমাজ কি হবে? এমজি রানারে, ঠিক আছে? বোম্বে হাইকোর্টের তিনি বিচারপতি ছিলেন। এবং এটাও জানো তোমরা যে আমরা জানি কংগ্রেসের জনক কাকে বলা হয়? হিউম বলা হয়। হিউমের প্র্যাকটিক্যালি গুরু ছিলেন, রাজনৈতিক গুরু ছিলেন এমজি রানারে, ঠিক আছে? আচ্ছা, কেশরী পত্রিকা কে সম্পাদনা করেছিলেন? এটা হচ্ছে কে হবে? বালগঙ্গাধর তিলক, তাই না?
এবং এখানে মনে রাখবে তারা একটা পত্রিকা আছে মারাঠা। একটা বিশেষ পরীক্ষায় এটা এসে মারহাট্টা, মারহাট্টা আর মারাঠা ইংলিশ স্পেলিংটা যদি তুমি দেখো, মারাঠা পত্রিকাটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল আর তেসরিটা ছিল তোমার মারাঠি ল্যাঙ্গুয়েজ। মারহাট্টা পত্রিকা কিন্তু স্পেলিংটা একটু অন্য, সেই কারণে মারহাট্টা দিয়ে তোমাদের বাংলা ভাষাতেই তোমরা দেবে, তো সেক্ষেত্রে এগুলো সচেতন থাকতে হবে এই মারাঠার প্রনাউন্সিয়েশন বা স্পেলিং কি হতে পারে। অনেক দিক থেকে মার খাওয়ার রাস্তা আছে, অনেক দিক থেকে এগিয়ে যাওয়ার রাস্তা আছে, যেগুলোই মার খাওয়ার রাস্তা সেগুলোই এগিয়ে যাওয়ার রাস্তা। সচেতনতা এবং তার সঙ্গে অ্যাকিউরেসি, এই দুটো দরকার। পড়াশোনা তো করতেই হবে, তার সঙ্গে এটাও করতে হবে। তাহলে এই যে পত্রিকাগুলো পড়ছি, তোমাদের পত্রিকা একটা লিস্ট দিয়ে দেওয়া হবে, কোন পত্রিকা কে সম্পাদনা করেন, কবে হয়, তার ফিচার্স কি, বৈশিষ্ট্য কি। না হলে তুমি পারবে না। তোমার এই মারাঠা পত্রিকা দিয়েছে মানে, এই কেশরী দিয়েছে মানে পরে আবার মারাঠা দেবে তার কোনো গ্যারান্টি নেই। এই ধরনের পত্রিকা গোটা 50-52 করলে নিশ্চিতভাবে কমন পাওয়া যাবে এবং তোমরা দেখবে দু একটা করে এটা আসবেই। কিছু কিছু গ্রাউন্ড আছে যেখান থেকে কোয়েশ্চেন আসে, সেগুলো টার্গেট করে নিতে হবে। যেমন তোমার মহাবিদ্রোহ থেকে কোয়েশ্চেন, জাতীয় কংগ্রেস থেকে কোয়েশ্চেন, বঙ্গভঙ্গ থেকে কোয়েশ্চেন, সংবাদপত্র থেকে কোয়েশ্চেন, এগুলো থেকে আসবেই। ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে যে ইংরেজ সেনাপতি তোমার বলতে গেলে এখানে আক্রমণ করেছিলেন মানে দমন করেছিলেন কে, সেটা হচ্ছে হিউ রোজ। এখানে দেখবে মহাবিদ্রোহ পড়তে গিয়ে 2-3টে চার্ট করতে হবে। একটা হচ্ছে মহাবিদ্রোহ কে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন, যেমন তোমার কানপুরে নানা সাহেব তাতিয়া টবি, তোমার বিহারে হচ্ছে কনওয়ার সিং, এই যে আছে এগুলো করতে হবে। কোন ইংরেজ সেনাপতি কোথায় দমন করেছিল সেই একটা লিস্ট করতে হবে, 6-7টা করে করলেই হয়ে যায়, বেশি করার দরকার হয় না এখানে। আর হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি বা নেচারের উপর, যেমন তোমার প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছেন, সেটা কি হবে, বীর সাভারকার। এই ধরনের যুক্তিগুলো আছে সেগুলো করতে হচ্ছে। নেক্সট, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়, এটা তোমাদের জানা আছে। ভারত সভাটা কি, রাজনৈতিক সমিতি। মনে রাখবে কংগ্রেস সৃষ্টির পূর্বে কংগ্রেস ছিল সর্বভারতীয় রাজনৈতিক দল। তার সর্বভারতীয় স্তরে সে কি করতো, তোমার ভারতবাসীদের অভাব অভিযোগটা ব্রিটিশদের কাছে তুলে ধরতো। কিন্তু তার আগে কি হতো, তার আগে কি ব্রিটিশদের কাছে ভারতীয়রা নিজেদের দাবি দাবা তুলে ধরতে পারতো না, না পারতো। তার জন্য ছিল প্রাদেশিক ক্ষেত্রে ছোট ছোট রাজনৈতিক সমিতি, এবং সেই রাজনৈতিক সমিতির মধ্যে প্রথম ছিল তোমার ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সমিতি। তোমার জানা আছে এই ধরনের অনেক সমিতি আছে, বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনিক সভা, এই ধরনের অনেক আছে। গোটা 8-10 করলে এগুলো কমন পাওয়া যায়। তারই মতো একটা হচ্ছে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটা প্রতিষ্ঠা হয়েছে 76 সালে। এই 75টা ভুল দিয়ে দিয়েছি, বুঝেছো, 76 হবে, এটা হবে না। স্যার প্রথম তো বঙ্গভাষা প্রকাশিকা সভা। হ্যাঁ, এবার দেখো খুব ভালো কোয়েশ্চেন তুমি বলে, বঙ্গভাষা প্রকাশিকা সভা যেটা হচ্ছে সেটা হচ্ছে কালীনাথ রায়চৌধুরী করেছেন, তিনি ছিলেন টাকির জমিদার 1836 সালে। বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রকৃতপক্ষে জমিদারদের স্বার্থ সংরক্ষণের জন্য গঠিত হয়েছিল, সাধারণ মানুষের জন্য নয়। সেই কারণে এটা রাজনৈতিক সমিতি বলা যায় না। রাজনৈতিক কথাটা বাদ দিলে তুমি করতে পারো, কিন্তু যদি তখনই বলবে রাজনৈতিক সমিতি, তখন কিন্তু হয়ে যাবে তোমার কি, সেটা হয়ে যাবে জমিদার সমিতি। বুঝেছো পার্থক্যটা কোথায়, ক্লিয়ার হয়েছে? ওকে স্যার। তোমার কারণ জানতে হবে। আমি অন্ধের মতো পড়ে গেলাম, আমিও অন্ধের মতো তোমাদের পড়িয়ে গেলাম, এমন করলে হবে না। তোমাকেও জানতে হবে, আমাকেও জানাতে হবে। লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এটাও তোমাদের জানা আছে। এটা কি হবে, এটা হবে আর্য সমাজ। আর্য সমাজ, আর্য সমাজের ভাগটাগুলো পড়তে হবে। গান্ধীজি কাকে রাজনৈতিক গুরু বলে সম্বোধিত করেছেন, এটা তোমাদের জানা আছে। কি হবে বলো তো, অপশন না দেখেই তোমরা পারবে। গোপালকৃষ্ণ গোখলে। তাহলে এগুলো আলোচনার দরকার লাগে না, ঠিক আছে। এটা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে, ঠিক আছে। গান্ধীজি ভারতে কোন আন্দোলনের সঙ্গে প্রথম যুক্ত হন, প্রথম যুক্ত হন ভারতে, এগুলো মার্ক করবে, ভারতে তার সঙ্গে প্রথম। যদি ভারতে না থাকতো কোথায় হতো, দক্ষিণ আফ্রিকা। আর প্রথম যদি যুক্ত না হতো তাহলে কিন্তু তোমার ভারতে যদি না থাকতো তাও দক্ষিণ আফ্রিকা হতো। ভারতে প্রথম হচ্ছে চম্পারণ, ঠিক আছে। কোন সালে হচ্ছে, 1917। তাহলে রাওলাটটা কবে হয়েছে, 1919। এটা মনে রাখবে, রাওলাট আন্দোলন ছিল প্রথম সর্বভারতীয় আন্দোলন। চম্পারণটা কিন্তু প্রাদেশিক। হোম রুল আন্দোলন হচ্ছে অ্যানিবেশন 1916, আর খেদা সত্যাগ্রহ হচ্ছে 1918 গান্ধীজি, ঠিক আছে। এবার এখানে তোমাদের পড়তে হবে
চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজির সহযোগী কারা ছিল? তারপরে তোমার খেদা সত্যাগ্রহে গান্ধীজির সহযোগী কে ছিল? এগুলো তোমাদের পড়তে হবে একটুখানি, ঠিক আছে? এগুলো পড়িয়ে দেওয়া হবে। এখানে আমরা কতগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন করে যদি ভেবে নিই যে আমাদের এখানে এইভাবে করলে হয়ে যাবে, তা কিন্তু নয় বাবা, একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এখন পড়াশোনা করে না এরকম ছেলে মেয়ে কিন্তু খুব কম। পড়াশোনা প্রত্যেকেই কম বেশি করে, আমি তো পড়াচ্ছি দীর্ঘদিন ধরে, দেখছি তো। আগেকার দিনে অল্প পড়াশোনা করলে হয়ে যেত যখন 2 নম্বর কোয়েশ্চেন ছিল, কিন্তু এখন সেটা হয় না। নেক্সট বলছে 1932 সালে নিখিল ভারত হরিজন সড়ক নয়, হরিজন সংঘ, নিখিল ভারত হরিজন, দাঁড়া ওটা ঠিক করেছি, সংঘ, দন্ত সময় ভাই, প্রতিষ্ঠা করেন কে? তাহলে কি হবে? এটা হরিজন নামটাই তো দিয়েছেন গান্ধীজি, সেটা কবে সে করেছেন? গান্ধীজি। এখানে একটা ব্যাপার মনে রাখবে যে হরিজন সেবক সংঘ গঠনের পশ্চাতে একটা রাজনৈতিক খেলা আছে, যেটা হচ্ছে আমরা দেখেছি প্রথম গোলটেবিল বৈঠকে গান্ধীজি যাননি, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যাতে গান্ধীজি যান তার জন্য গান্ধীজির সঙ্গে একজন চুক্তি করেছেন, গান্ধী আরবিন চুক্তি, ঠিক আছে? আরও হচ্ছে তৎকালীন ভাইসরয়, এবং সেই চুক্তি মারফত তিনি গেছেন কোথায় যোগ দিতে? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে গেছেন। তারপর তিনি আবার ফিরে আসছেন রিক্ত হস্তে বা ফাঁকা হাতে, আবার তিনি শুরু করছেন আইন অমান্য আন্দোলন। এবার সেই আন্দোলনকে দমন করার জন্য দেখা যাচ্ছে তোমার ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড কি করছে, একটা নীতি ঘোষণা করছে, সেটা হচ্ছে কমনওয়েলথ অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক পুরস্কার বা সাম্প্রদায়িক বাটোয়ারা, যাতে জাতিভিত্তিক ভারতবর্ষে প্রত্যেক জাতিকে তাদের রেশিও বা অনুপাত হারে তোমার সিট রিজার্ভেশন করা হয়। তার তৎকালীন যুগে সব থেকে ক্ষমতাশালী দলিত নেতাকে বি আর আম্বেদকর, তিনি কংগ্রেসের একটা বড় অংশে তিনি বলতে গেলে সাপোর্টার হিসেবে রয়েছেন। তাহলে আম্বেদকরকে যদি সরিয়ে দেওয়া যায়, আগে তো মুসলিমদের সরিয়ে দেওয়াই হয়েছে 1909 সালের পর থেকে, কারণ 1909 তোমার যেটা মডেলিং আইন হয়েছিল স্পেশাল, তোমার ওখানে করাচি মুসলিমদের সেপারেট ইলেকটোরাল সিস্টেম কার্যকর হচ্ছে। তাহলে কি হবে? কংগ্রেস আরো দুর্বল হয়ে যাবে। যখনই গান্ধীজি তখন জেলের মধ্যে ছিলেন, পুনার জারবেতা জেলে, শুনলেন এটা, তখন দেখা গেল তিনি বুঝলেন যে যদি আম্বেদকর এই চুক্তিটি স্বাক্ষর করে, কংগ্রেসের বিভাজন বা কংগ্রেসের দুর্বলতা অনিবার্য। তখন তিনি ওখানে শুরু করলেন ফার্স্ট আনটু ডেথ, আমৃত্যু অনশন। তখন আম্বেদকর পলিটিক্যাল প্রেসারে পড়ে গেল, সে ছুটলো জারবেদা জেলের ওখানে গিয়ে গান্ধীজিকে বললো তুমি এক কাজ করো, তুমি কি ফেসিলিটিস দেবে বলছে বলো, তাহলে আমি এই কমন অ্যাওয়ার্ডে সই করবো না। তাহলে গান্ধীজি বললো ওরা যা সিট তোমাকে রিজার্ভে দিচ্ছে আমি তার থেকে বেশি সিট ছেড়ে দেবো। আম্বেদকর রাজি হয়ে গেল, তা দুজনের মধ্যে চুক্তি হলো। তা চুক্তিপত্রে সই করবে কে? আম্বেদকর আর গান্ধীজি। আম্বেদকর করলো, গান্ধীজি কিন্তু করলো না। গান্ধীজির ওই সইটা করলো কে? মদন মোহন মালব্য। এই হচ্ছে গান্ধীজি। ও কিন্তু নিজে মুখে বললো ঠিক আছে, কিন্তু কোনো প্রমাণ রাখলো না যে নিজে সই করেছে। তাহলে তোমাদের এখানে কোয়েশ্চেন করতে পারে যে গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে যে পুনা প্যাক্ট হয়েছিল 1932 সালে, সেখানে কংগ্রেসের পক্ষ থেকে সই করেছিল কে? গান্ধীজি মোটেই সই করেনি, করেছিল গান্ধীর হয়ে মদন মোহন মালব্য। এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের 11-12 বা একটু এই 9-10 পরীক্ষায় যেগুলো একটু গভীরে কোয়েশ্চেন আছে সেগুলো গুরুত্ব লাভ করে, ঠিক আছে? নেক্সট দেখো, গান্ধী আইন চুক্তি কবে সম্পাদিত? আমরা একটু আগেই বললাম 1931 সালের 5ই মার্চ। শোনো, কিছু কিছু ডেট কিন্তু বাবু পড়তে হবে, বুঝেছো তো, কখন সম্পাদিত হয়। তো এটা হচ্ছে 1931 সালের মার্চ, 5ই মার্চ। এই ডেটটা কিন্তু পরীক্ষা আসে 5th মার্চ, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ডিসকভারি অফ ইন্ডিয়া, কভারি অফ ইন্ডিয়া গেছে ডিসকভারি। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? কার হবে এটা প্রত্যেকে জানা আছে? জওহরলাল নেহেরু। ভালো। যেমন লালা লাজপত রায়ের একটা গ্রন্থ আছে, তার নাম কি? আনহ্যাপি ইন্ডিয়া। ইন্ডিয়া। সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী কি? অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, ঠিক আছে? আর মৌলানা আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এই বইগুলো কিছু কিছু আছে গুরুত্বপূর্ণ, সেগুলো একটু পড়তে হবে। এই এমন কিছুই ব্যাপার না, বইগুলো লিখে দিয়ে চলে। সেট নেটের ক্ষেত্রে যখন পড়াই সেগুলো অনেক গভীরে যায়, কিন্তু তোমাদের স্কুল সার্ভিসে এত গভীরে যাবে না। হ্যাঁ, নেক্সট, কোন বছর নৌ বিদ্রোহ সংগঠিত হয়? কোন বছর?
প্রত্যেকে তোমাদের জানা আছে এটা কি হবে। 46। 46 হয়েছিল, 46। একদম ঠিক 46। তো এখানে 46-এর তারিখগুলো তোমাদের আছে ফেব্রুয়ারি 18 থেকে 23, কিছু কিছু তারিখ মুখস্থ করতে হবে, বুঝেছো তো। আচ্ছা, 43-এ ভারত বিভাগের সিদ্ধান্ত কোন নির্দেশে ঘোষিত হয়, প্রত্যেকে জানা আছে, কোনটা বলো। মাউন্ট ব্যাটেন মাউন্টব্যাটেন প্ল্যান। একদম ঠিক। সাইমন কমিশন কবে ভারতে আছে? 1928। 28। গঠন হয়েছিল 27। ক্রিপ সিমসন কবে আসে বলো? 42। 42। মন্ত্রিমিশন কবে আসে? 46। 43। ঠিক আছে, এগুলো সম্পর্কে একটু জানতে হবে আমাদের, জানাও আছে তোমাদের। কারা ফিজিওক্র্যাট নামে পরিচিত ছিলেন? এটা আনসার আমাদের করা হয়। হ্যাঁ, এটা নিয়ে গন্ডগোল হয়েছে, তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তারা জানো যে এটা আমাদের। স্যার ওটা হ্যাঁ বলো। ইউরোপের হিস্ট্রিতে অর্থনীতিবিদই আছে। হ্যাঁ, কিন্তু ওরা কি আনসার করেছে? চিকিৎসকটা। চিকিৎসক। ঠিক আছে, এটার প্রতিষ্ঠাতা কে ছিল? ফিজিওক্র্যাট গোষ্ঠী কুইসনে। কুইসনে তো অর্থনীতিবিদ ছিল, সে আবার চিকিৎসক কবে হলো? তাহলে এই যদি গন্ডগোল করে তাহলে তো মুশকিল আছে আবার। ঠিক আছে, কমিশনের ভুল উত্তর আছে এটা। আবার ওদের আবার এখানে রেকটিফাই করার জন্য পাঠানো হয়েছিল, বুঝেছো তো। ওরা বলছে নাকি, ওদের যেটা ব্যাখ্যা বলছে এরা একখানে নাকি চিকিৎসাই করতো। আমি জানি না, যারা চিকিৎসক তারা আবার অর্থনীতিবিদ কি করে হয়। আর আমি বহু বই খুঁজেছি, কোথাও আমি চিকিৎসক পাইনি। আমিও স্যার কোথাও চিকিৎসক খুঁজে পাই নাই। কি বলা স্যার যায় বলো। কুয়েশন তো ব্যক্তিগত চিকিৎসক ছিলেন বলে ওই যে ধারণাটা আছে চতুর্দশ লুইয়ের। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু গোষ্ঠীর নাম সে তো চিকিৎসার জন্য তো এই সংগঠন তো তৈরি করেনি, তাই না? না স্যার, স্যার অ্যাকচুয়াল ফিজিওক্র্যাট মতবাদের তো প্রবক্তা কুয়েশন ছিলেন এবং তিনি তো হ্যাঁ অর্থনীতিবিদই ছিলেন। হ্যাঁ, তিনি চিকিৎসক ছিলেন, কিন্তু গোষ্ঠীটা তো চিকিৎসক নয়। গোষ্ঠীটা কিসের জন্য? অ্যাডাম স্মিথ যে অর্থনীতিবিদ আছে তার বইতে তো এই ফিজিওক্র্যাট সম্পর্কে তুলে ধরা হয়েছে। অ্যাডাম স্মিথ তো ইকোনমিক্স, তাই না? হ্যাঁ স্যার। দেখো, এখন যদি ওরা যদি বলে যে এই সূত্রে, তুমি যেটা বলছো সেই সূত্রে, তাহলে ঠিক আছে, মেনে নিতে হবে। কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু এটা পারবে না। যাই হোক, এগুলো একটু মাথায় রাখতে হবে। এদের মধ্যে কে সন্ত্রাসের নেতৃত্বে নেতা ছিলেন না? তাহলে কে আছে? মিরাবু আছে, রোবস্পিয়ার আছে, মারা আছে, কার্নো আছে, তাই না? তাহলে কে হবে, কে ছিলেন না কে হবে? মারা হবে, মারা। মারা নয়, মিরাবু। মিরাবু তাহলে কে ছিলেন? মিরাবু হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি, তোমরা পড়েছিলে। কিন্তু মিরাবি কিন্তু অভিজাত সম্প্রদায়ের লোক ছিল, কিন্তু সে একটা মধ্যবর্তী ভূমিকা পালন করতো যাতে রাজার সঙ্গে তৃতীয় সম্প্রদায়ের সম্পর্ক রক্ষা করা যায়, সেটা করেও ছিলেন। কিন্তু যখন 1791 সালে মিরাবুর মৃত্যু ঘটছে, তখনই কিন্তু তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে কিন্তু রাজার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তখনই কিন্তু ঘটনাটা কিন্তু ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। এবং এটা মাথায় রাখবে যে ফ্রান্সে যে সমাজ ছিল সেখানে প্র্যাকটিক্যালি দুটো সম্প্রদায় ছিল। একটা হচ্ছে প্রিভিলেজড ক্লাস বা সুবিধাভোগী শ্রেণী, একটা আনপ্রিভিলেজড ক্লাস বা সুবিধা বঞ্চিত শ্রেণী। সুবিধাভোগী শ্রেণীর মধ্যে প্রথম স্টেট বা যাজক রয়েছে, দ্বিতীয় স্টেট বা অভিজাত সম্প্রদায় রয়েছে, আর তৃতীয় স্টেট রয়েছে সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের মধ্যে, তারা সমস্ত কিছু থেকে বঞ্চিত ছিল। এবং এখানে একটা বিখ্যাত বই আছে, সেই বইটার নাম প্রায়শই পরীক্ষা আসে, হোয়াট ইজ থার্ড স্টেট। হোয়াট ইজ থার্ড স্টেট, এই বইটার লেখককে? সে হচ্ছে আবেসিয়াস। আবেসিয়াসটা কি? আমরা কনসুলেটের শাসন দেখেছিলাম। কনসুলেটের শাসনে 3 জন কনসাল ছিল, আবেসিয়াস, ডুকো আর নেপোলিয়ন। নেপোলিয়ন ছিল প্রথম কনসাল, সেই আবেসিয়াস। ঠিক আছে। মহাদেশীয় অবরোধনীতি কে প্রয়োগ করেন? একদম জলবৎ তরলং কোয়েশ্চেন, নেপোলিয়ন বোনাপার্ট। ঠিক আছে। ইউরোপের কোয়েশ্চেন দেখো খুব একটা শক্ত আসে না, বুঝেছো? ইউরোপ কিন্তু ইজিলি করা যায়। তোমাদের শক্ত জায়গাটা আছে কিন্তু ম্যাক্সিমামটাই তোমার আধুনিকে আছে, আর কিছুটা পরিমাণে প্রাচীনে আছে। মধ্যযুগীয় আর ইউরোপে শক্ত কোয়েশ্চেন আসে না। যদি ইউরোপে যদি ভেতর থেকে কোয়েশ্চেন তো অবস্থা খারাপ করে দেবে, কিন্তু সেটা করে না এরা। রক্ত ও লৌহনীতির প্রবক্তা কে ছিলেন বলো, উত্তর বলো। বিসমার্ক। বিসমার্ক। তাহলে বিসমার্ক
জার্মানিকে ঐক্যবদ্ধ করছে, প্রথম জার্মানিকে ঐক্যের স্বাদ কে দিয়েছিল বলতো? কাভোর। বলো। কাভোর। কাবু তো বাবা জার্মানিতে নয়, সরি সরি ইটালিতে। ইটালিতে এটা হচ্ছে প্রথম Sorry, নেপোলিয়ানই দিয়েছিল, নেপোলিয়ানই দিয়েছিল। নেপোলিয়ন। নেপোলিয়ান আগে জার্মানি 300টা ভাগ ছিল, সেটা থেকে তিনি 39টা ভাগ করেছিলেন। সেই 39টা ভাগের মধ্যে একটা ছিল প্রাসিয়া, প্রাসিয়া চ্যান্সেলর ছিল বিসমার্ক, তার প্রথম ইলাম ছিল রাজা। তাহলে প্রথম ইলাম তো একটু ভীতু টাইপের লোক ছিল, না বিসমার্ক কিন্তু অনেক আগেই কিন্তু জার্মানিকে ঐক্যবদ্ধ করতে পারতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি আনসার হচ্ছে? এখানে হচ্ছে তোমার বিসমার্ক। আর ভারতীয় বিসমার্ক কাকে বলা হয়? ভারতের বিসমার্ক। তাহলে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করেছিল কে স্বাধীনতার পরবর্তীকালে? কারণ স্বাধীনতার সময় তো বল্লভভাই প্যাটেল। হ্যাঁ বল্লভভাই প্যাটেল। তাহলে প্রশ্ন এখান থেকে ওখানে চলে যাচ্ছে। আচ্ছা, ইউরোপে বিপ্লবের বছর বলতে কি বোঝায়? কি বোঝায় মানে কোন বছরটাকে বোঝাচ্ছে, কোন বিপ্লবটাকে? এটা তোমার জানা আছে, সহজ কোয়েশ্চেন, বলো তো। 1848 একদম ঠিক। 1848 কোন বিপ্লবটা হয়েছিল? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। কারণ এই বিপ্লবের প্রভাবে সারা ইউরোপে বিপ্লবের ঢেউ ওঠে। ঠিক আছে। আর স্যাডওয়ার যুদ্ধ কবে হয়েছিল? স্যাডওয়ার যুদ্ধ কবে হয়? এই স্যাডওয়ার যুদ্ধের অপর নাম হচ্ছে 7 সপ্তাহের যুদ্ধ। অস্ট্রিয়া প্রাসিয়ার মধ্যে এই যুদ্ধ হয়েছিল, জার্মানিকে ঐক্যকরণের জন্য হয়েছিল 1866 সালে। তাহলে জার্মানি যে যুদ্ধগুলো আছে, ইটালি যে যুদ্ধ আছে, এগুলো সব আমাদের পড়তে হবে। তো 1864 হয়েছিল তোমার কি যুদ্ধ? অস্ট্রিয়া প্রাসীয় যুদ্ধ। 1817 সালে হয়েছিল তোমার সেডানের ফ্রান্স প্রাসিয়া যুদ্ধ। এগুলো আমাদের একটু দেখতে হবে। 3 সম্রাটের সংঘ বা ডেইকাইজার বুন্ড এর সদস্য কারা ছিল? তাহলে বলছে এখানে জার্মানি, ফ্রান্স, স্পেন, জার্মানি, অস্ট্রিয়া, ইটালি, জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া। এইটাই হবে, 4 নম্বর পড়ার দরকার নেই। এবং এটা তৈরি হয়েছিল কবে? 1873 সালে। এখান থেকে আস্তে আস্তে ইউরোপে গোষ্ঠী গঠন শুরু হচ্ছে, বুঝেছো? কে জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে মন্তব্য করেছিলেন? তার পরিতৃপ্ত দেশ মানে তোমার জার্মানির যুদ্ধের আর প্রয়োজন নেই, স্যাটিয়েটেড কান্ট্রি। বলো। বিসমার্ক। বিসমার্ক। একদম ঠিক। কখন বলেছিল? যখন জার্মানি ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে তারপর বলেছিল। কারণ তখন তিনি দেখেছিলেন যে তিনি নেপোলিয়ন, তৃতীয় নেপোলিয়নকে পরাজিত করে তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন, এবং ফ্রান্স কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। এবং তার ঐক্যকরণের পর, জার্মানি ঐক্যকরণের পর প্রধান নীতি হয়ে দাঁড়ায় জার্মানিকে আর রাজনৈতিক সংঘাতের মধ্যে না জড়ানো। কারণ জার্মানির যে অভিপ্রায় বা লক্ষ্য সেটা পূরণ হয়ে গেছে, এবং ফ্রান্সকে নির্বান্ধব করে রাখা যাতে সে ইউরোপে বন্ধুরাষ্ট্র খুঁজে জার্মানিকে আক্রমণ করে তাকে আবার বিধ্বস্ত করতে না পারে। ঠিক আছে। আচ্ছা, কাকে মুক্তিদাতা জার বলা হয়? মুক্তিদাতা মানে দাসেদের তিনি মুক্তি দিয়েছিলেন, সেটা কি হবে? জার। বলো। দ্বিতীয় আলেকজান্ডার। দ্বিতীয় আলেকজান্ডার। ঠিক আছে, একদম। আচ্ছা, এই দাসেদের নিয়ে আমাদের আমেরিকাতে তোমার গৃহযুদ্ধ হয়ে গেছে, উত্তর আমেরিকার উত্তর অংশ আর দক্ষিণ অংশের মধ্যে। কখন প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিক সূচনা হয়? তাহলে আনুষ্ঠানিক সূচনা সেরাজাবা হত্যাকাণ্ড তোমাদের জানা আছে, তারপরেই এটা হয়েছিল। তোমার হয়েছিল 28 জুলাই 1914 সালে। ঠিক আছে, সোফিয়াকে হত্যাকাণ্ড। তারপরে হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কি ছিল? সেটা হচ্ছে বিশ্ব রাজনীতি। এটাকে এটা কি বলা হয়? ওয়ার্ল্ড পলিটিক, WELT পলিটিক, POLITIC, মানে বিশ্ব রাজনীতি। তার মানেটা কি? তার মানে হচ্ছে জার্মানি বলছে আমরা হচ্ছে শক্তিশালী রাষ্ট্র, আমরা হচ্ছে সব থেকে উন্নত মানের রাষ্ট্র, এবং আমাদের অনুমতি ছাড়া পৃথিবীতে কেউ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, কোনো রাজনৈতিক পদক্ষেপ নেওয়া যাবে না। এই হচ্ছে যে একটা অতিরিক্ত মানে আত্মবিশ্বাসের সঙ্গে একটা বদমাইশি করার একটা প্রচেষ্টা, এটা কি বলা হচ্ছে? ওয়েল পলিটিক বা বিশ্ব রাজনীতি। এর জন্যই তোমার কি হলো, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন জার্মানির রাজাকে রয়েছে দ্বিতীয় কাইজার উইলিয়াম। তার দ্বিতীয় কাইজার উইলিয়ামের এই যে নীতি, তার জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটে গেল। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কি হচ্ছে তোমার তোমার হিটলারের জন্য তার যে আগ্রাসী নীতি, এবং ব্রিটেনের তার সঙ্গে চেম্বারলেনের
তোষণ নীতি, যে সুদেদান অঞ্চল যেটা আছে সেটা জার্মানিকে তুলে দেওয়া চেকোস্লোভাকিয়ার হাত থেকে, সেগুলো সে পেয়ে বসলো, তখনই সে আবার পরিষ্কার দাবি করছে, তখনই যুদ্ধটা শুরু হলো, তাই না? আচ্ছা, তারপরে বলছে যে প্রথম বিশ্বযুদ্ধের অবসান কখন হয়? 1918 সালে তোমাদের প্রত্যেকেই জানা আছে। 1918 সালে কি হয়েছিল? 11ই নভেম্বর জার্মানি আত্মসমর্পণ করলে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? 11ই নভেম্বর জার্মানি কি করছে? আত্মসমর্পণ করছে। জার্মানি আত্মসমর্পণ করে, ঠিক আছে? তাহলে এই পাস কোর্সের বা 9, 10 আলোচনা করলাম। পরে আমি তোমার যখন ক্লাস নেবো তখন 11, 12টা আলোচনা করে দেবো। যারা ক্লাসে থাকবে তারাই সেগুলো আবার করতে পারবে। এবং তার সঙ্গে বলি কি, শুধু আমি মেদিনীপুরে তো গিয়ে ক্লাস নেবো, ঠিক আছে, শুধু এই ক্লাস করলে হবে না, তার সঙ্গে অনলাইনেও একটা করে ক্লাস করতে হবে, বুঝেছো? রাত্রের দিকেই রাখবো বা যে কোনো ছুটির দিন বা ইয়েতে রাখবো, একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। কারণ 4-5 ঘন্টা উইকে ক্লাস না রাখতে পারলে আমি যতই মেটেরিয়াল দিই না কেন, বোঝাতে তো একটু হবে, লিঙ্ক গুলো তো ধরাতে হবে, আর কিন্তু হবে না। সুতরাং খাটতে হবে, সেই মানসিকতা নিয়ে এসো। আর যদি মনে করো যে মানে না খেটে হয়ে যাবে, তাহলে আর পড়াশোনা করে লাভ নেই। এবার তোমরা যারা ক্লাসে আছো বুঝতে পারছি তোমাদের মধ্যে সিরিয়াসনেস যথেষ্ট আছে, ঠিক আছে? তাহলে পড়াশোনা করো। আজকে আর আমি ক্লাস এগোচ্ছি না, এইটুকুই রাখছি তাহলে আজকে, বুঝেছো? বেস্ট অফ লাক, গুড নাইট এভরিবডি। কাটাকাটি করো। গুড নাইট, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো, বলছি হ্যাঁ বলো, স্যার, শুনতে পাচ্ছি। মেদিনীপুরে তো যাওয়া আমার পক্ষে সম্ভব না, তো অনলাইনে করলে কি পুরোটা হবে? হ্যাঁ করা যাবে, তুমি অভির সঙ্গে কথা বলো না। অভির সঙ্গে আমি কথা বলো না, তুমি অভিকের সঙ্গে কথা বলো, তারপর অভির সঙ্গে আমি কথা বলে আচ্ছা নিচ্ছি, হ্যাঁ? আমারও হবে না, আমারও তো বাড়ি তারকেশ্বরে, আমারও হবে না। আচ্ছা, তোমরা এক কাজ করো না, অভির সঙ্গে কথা বলো না, আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? অভির সঙ্গে কথা বলে না, তোমরা বলো অভিকে যেন তোমার স্যার সমস্যাগুলো বলো। অসুবিধা না হয়, হ্যাঁ একটু স্যার দেখে নেবেন। কোনো অসুবিধা হবে না, তুমি অভির সঙ্গে আগে কথা বলো না, অভির সঙ্গে আমি ব্যবস্থা করে নেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক স্যার আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার হ্যাঁ বলছি বলো। যে স্যার 11, 12 আর 9, 10টা কি দুটো আলাদা ব্যাচ হবে না একটাই? শোনো, 11, 12, 9, 10 আলাদা করে পড়ানোর কোনো সম্ভব না এখন। শুধু স্পেশাল কিছু ক্লাস রাখা হবে যেগুলো তোমার 11, 12 লাগবে। যেমন তোমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, নাৎসিবাদ, ফ্যাসিবাদ, লিবারালিজম, তারপর তোমার ওই যে পাইক চুয়ার বিদ্রোহ, এইগুলো আলাদা করে ক্লাস করে করানো হবে। এগুলো এখন শোনো, 9, 10, 11, 12 যদি আলাদা করে পরীক্ষা হয় না, সকলে সব পরীক্ষা বসবে, কেউ বাদ দেবে না কোনোটা। সুতরাং আমাকে পড়াতে সকলকেই হবে। আর একটা কথা বলি, কেউ যদি তোমার 11, 12 এর পরীক্ষায় নাও বসো, পড়াশোনা করে নোটগুলো জোগাড় করে নাও। কারণ কি, তুমি কি বারবার ফিস দিয়ে পড়বে? সম্ভব তো নয়। তুমি হয়তো 9, 10 পেয়ে গেলে, তোমার কি ইচ্ছা হবে না বিসি স্যালারিতে যাওয়ার? তা তুমি তখন তো পরেও বসতে পারো, নোটগুলো থাক না হাতে, অসুবিধে কি আছে? হ্যাঁ স্যার, ঠিক আমি আছে? 11, 12 কে প্রেফার করি। হ্যাঁ হ্যাঁ আমি যে 11, 12 কে হ্যাঁ, প্রেফার করি আমি স্যার। হ্যাঁ করো না, সবকিছুই হবে গো, কোনো চিন্তা নেই। তবে সময়টা একটু কম হয়ে গেছে তো, দেরি করলে আর হবে না, দুমার দুম স্টার্ট করে দিতে হবে, ঠিক ওকে আছে? স্যার। ঠিক আছে।